আজকের অত্যন্ত মহামূল্যবান লাইভ ক্লাসে আমার সুপ্রিয় এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগণ, এমটি বিল্লাল ফেসবুক পেজের সম্মানিত ফলোয়ারগণ এবং আমার পেইড কোর্সে সংযুক্ত শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় 18তম সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো একেবারেই ধার প্রান্তে তোমাদের 18তম সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে এক ধরনের টান উত্তেজনা বিরাজ করতেছে। তো তোমরা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছো যে একটা সাজেশনের জন্য, একটা সাজেশন যেন আমি দিয়ে থাকি তোমাদেরকে। তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি তোমাদেরকে আজকে, যাতে তোমাদের জীবনের একটা ম্যান্ডেটরি পরিবর্তন আসে এবং আমার আজকে লাইভ যাতে হয় তোমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট, তোমার প্রস্তুতির জন্য একটা টার্নিং পয়েন্ট, এই টাইপের একটা লাইভ ইনশাল্লাহ আজকে তোমরা পেতে যাচ্ছ। আজকের লাইভে তুমি 6 মাস 1 বছরে যা পড়েছো, আজকের এই আমার 1 ঘন্টার লাইভে ইনশাল্লাহ তার থেকেও বেশি কিছু পাবে। আমি কথা দিলাম, আজকের এই লাইভে আমি তোমাদেরকে তোমাদের সহকারী শিক্ষক গণিত লিখিত সাজেশন ও পরামর্শ দেব। কেন আমি সাজেশন ও পরামর্শ লিখেছি এই কথাটা আমি একটু পরেই তোমাদেরকে বলতেছি। তার আগে আমি 2-3টা ইন্ট্রোডাকশনমূলক কথা বলে আমার লাইভটি শুরু করতেছি। সর্বপ্রথম আমাকে কমেন্টস করে তোমরা জানাবে লাইভটি সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, আমাকে বিষয়টা তোমরা জানাবে এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ সেটা জানাতে অবশ্যই ভুলবে না। আর আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে আজকের এই লাইভে উপস্থিত থাকা ছিল বাধ্যতামূলক। অবশ্যই তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ নেম, যে নামটা আমার এখানে রেজিস্ট্রি করা আছে, সেই নাম এবং গ্রুপ নাম কমেন্টস করবে। এরপরে আমি দেখব কে কে জয়েন ছিল, কারণ আজকের পরে যারা আমার থেকে সাজেশন চাইবে সহকারী শিক্ষক গণিত লিখিত বিষয়ের, আমি বলেছি তাদেরকে আমি আমার স্টাডি গ্রুপ থেকে রিমুভ করে দিব, কারণ আমার এই ক্লাসে উপস্থিত থাকা তাদের জন্য ছিল বাধ্যতামূলক। এখন আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে কয়জন লাইভে যুক্ত আছেন, তারপরে আমি আমাদের চূড়ান্ত আলোচনা শুরু করব এবং আমাদের মূল কথা আমি শুরু করব। সর্বপ্রথম তোমাদেরকে আমি যেই কথাটা বলবো, তোমরা অবশ্যই কমেন্টস করে, তোমরা যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো অবশ্যই কমেন্টস করে তোমাদের নাম এবং গ্রুপ নেমটা এখানে লিখবে। তোমার ফেসবুকের নাম নয়, আমার হোয়াটসঅ্যাপে যে নাম আছে সেই নাম। দ্বিতীয়ত, সবাইকে আমি আজকে রিকোয়েস্ট করব, একেবারে কাইন্ডলি রিকোয়েস্ট, আর কোনোদিন আমি এই সংক্রান্ত লাইভ নিয়ে আসবো না। এই লাইভটা প্রত্যেকে কমপক্ষে একটা করে হলেও শেয়ার করে দিবে। এটা আমার পেইড কোর্সের স্টুডেন্ট, আমার ফ্রি ক্লাসের স্টুডেন্ট, ইউটিউব চ্যানেলের অনুসারী, ফেসবুক পেজের অনুসারী সবার উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, এই লাইভটি সবাই কমপক্ষে একটা করে হলেও শেয়ার করবে এবং তোমাদের গণিত রিলেটেড বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে পারো। আর আমাদের যে স্টাডি গ্রুপগুলো আছে, আমাদের পেইড কোর্সের, আমাদের কলেজ পর্যায়ে 7টা স্টাডি গ্রুপ, স্কুল পর্যায়ে 7টা স্টাডি গ্রুপ, যে কেউ একজনের দায়িত্ব নিয়ে ওইখানে স্টাডি গ্রুপে লিঙ্কটা লাইভ ক্লাসে দিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজনে বলছে সাউন্ড নাই, নূরে আলম। এখন কি সাউন্ড ঠিক আছে কিনা আমি সে বিষয়টা জানতে চাচ্ছি। অনেক আগের কথা, অবশ্য সাউন্ড নাই। এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাকে জানাবে। জনি সর্দার AB1, ধন্যবাদ জনি সর্দার, ঠিক আছে। তিতি সরকার AB2, গুড। এইভাবে আমাকে কমেন্টস করে তোমার গ্রুপ নেম এবং নাম অবশ্যই দিয়ে যাবে। শব্দ শোনা যায় না। এখন
সাউন্ড ঠিক আছে স্যার, রাবেয়া খাতুন বলছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, যাদের সাউন্ড ঠিক নাই তারা নিজেদেরটা একটু টেস্ট করে না, কারণ আমার সাউন্ড দুই একজন এই যে বলতেছে যে সাউন্ড ক্লিয়ার। রাজীব বর্মন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি মূল কথা চলে যাচ্ছি। তাহলে আমার আর কথাবার্তা নাই। আমার কথাবার্তা হলো, আমি আবারও বলে রাখতেছি, তুমি লাইভে যুক্ত হয়েই একটা শেয়ার করে দিবে এবং তোমার মূল্যবান মতামত জানাবে। অবশ্যই আজকে তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে আমার সাথে আমার ক্যামেরার অপোজিটে আমাকে সহযোগিতা করার জন্য একজন অতন্দ্র প্রহরী আছেন, এবং ইনশাল্লাহ আজকের কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে এবং তোমাদের যেই কোনো মতামত এবং পরামর্শ থাকলে আমাকে দিবে। যাই হোক, আমি দেখে নিতেছি কয়জনে আমাদের লাইভটি শেয়ার করেছো। শেয়ারের সংখ্যা কিন্তু এখনো খুবই সীমিত। তোমার একটা শেয়ারে হতে পারে আজকের এই সাজেশন বা পরামর্শমূলক ক্লাস কারো না কারো জীবনের জন্য একটা পরিবর্তন নিয়ে আসতে পারে, কারো কারো জীবনে একটা টার্নিং পয়েন্ট চলে আসতে পারে, এবং তুমি নিজেও পরবর্তীতে লাইভটি তোমার টাইমলাইনে গিয়ে দেখতে পারবে। এই জন্য আমি বলবো, আবারও সবাইকে বলবো, কমপক্ষে প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দাও আমাদের আজকের লাইভটি। কমপক্ষে একটা করে শেয়ার দিয়ে দাও। যারা যারা শেয়ার দিতেছ ডান লিখবে, তাহলে আমি বুঝতে পারবো কে কে শেয়ার দিয়েছ। আর আমার ফেট করছে যারা স্টুডেন্ট, তাদেরকে কিন্তু আমি বলতেই পারি যে তোমাকে একটা শেয়ার দিতেই হবে, কারণ তোমার কাছে আমার অধিকার আছে, আমার কাছে যেমন তোমার অধিকার আছে। একচল্লিশটা শেয়ার হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ যারা আমাদের লাইভটি শেয়ার করে দিয়েছেন। আমি আশা করব বাকি 10 মিনিটের ভিতরে কমপক্ষে 200-300 শেয়ার হবে, কারণ আমার ফেড কোর্সের প্রথম বেসে স্কুল পর্যায়ে 500+ স্টুডেন্ট আছে, কলেজ পর্যায়ে 300+ স্টুডেন্ট আছে, এইভাবে আমার 7টা করে 14টা বেস আছে। তারা একটা করে শেয়ার দিলে এনাফ। আর যারা ফ্রি ক্লাসটি উপভোগ করতেছো তাদের থেকে তো আমি আর অন্য কিছু চাচ্ছি না, শুধু একটা শেয়ার চাচ্ছি। এতটুকুই তো তুমি করতেই পারো। যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, অনেক সময় নষ্ট করেছি। আর যারা লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হয়েছো তাদেরকে আমি বলবো যে তুমি আমার ক্লাস করতেছো, আবার এখানে তুমি তোমার ফাঁক শাক করতেছো, তাহলে এই লাইভ তোমার জীবনে কোনো কাজে আসবে না। কারণ মানুষ একই সাথে কয়েকটা কাজ ভালোভাবে করতে পারে না। আবার তুমি আমার লাইভে যুক্ত আছো, হেডফোন কানে লাগাইয়া এখানে তুমি স্টুডেন্ট পড়াইতেছো, তাহলে এই লাইভ তোমার কোনো কাজে আসবে না। আমি বলবো আজকের লাইভে তুমি তোমার দুনিয়াবি সমস্ত চিন্তা কাজ বাদ দিয়ে 1 ঘন্টার জন্য তোমার নিজের জীবনের পরিবর্তনের জন্য সময় দাও। আর অবশ্যই সবাই এই খাতা কলম নিয়ে বসো, কারণ এটা কিন্তু আসলে কোনো আলোচনা সমালোচনা নয়, এটা মূলত একটা ক্লাস এবং সাজেশন ও পরামর্শ। তাহলে আমি আবার বলতেছি, আমার আজকের ক্লাস হলো শিক্ষক নিবন্ধন গণিত স্কুল পর্যায়ের সাজেশন এবং পরামর্শমূলক ক্লাস। সাজেশন এবং পরামর্শ কেন আমি বলতেছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূল আলোচনা শুরু করে দিলাম। আমার এখানে 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। প্রথম ক্যাটাগরি হলো যারা 100তেই 100 মার্ক তুলতে চায়, তারা শহরের বিভিন্ন জেলা শহরের, ঢাকা শহরের বা বিভাগীয় শহরের টপ লেভেলের স্কুল এবং কলেজে চাকরি পেতে চায়। এই টাইপের একটা ক্যাটাগরি আছে যারা 100তে 100 নাম্বার তুলতে চায়। 2 নম্বর একটা ক্যাটাগরি আছেন, তারা 70 থেকে 80 মার্ক তুলতে চান। 3 নম্বর একটা ক্যাটাগরি আছেন যারা 60 থেকে 70 এরকম একটা মার্ক তুলতে চায়। আরেকটা ক্যাটাগরি আছে যাদের এইচ একদম শেষ পর্যায়ে, যাদের এই নিবন্ধনই যাদের জীবনের শেষ নিবন্ধন। এখন এক একজনের প্রেক্ষাপট এক এক রকম। আমি ব্যক্তিগতভাবে যদি একটা সাজেশন দিয়ে দিলাম, এই সাজেশন, আমার সাজেশনের দৃষ্টিভঙ্গি হতে পারে যে শুধু পাশের উপযোগী, আবার হতে পারে আপনি 70-75 মার্ক তুলতে চাই, এরকম স্টুডেন্টের সংখ্যা বেশি এই ক্যাটাগরির। আমার সাজেশন হতে পারে যে তুমি 100-এ 100 তুলতে চাও এই ক্যাটাগরির। তাহলে আমি বলবো কোনোদিনও কোনো শিক্ষকের দেওয়া সাজেশন সকল স্টুডেন্টদের কাছে আসবে না। যে কোনো একটা ক্যাটাগরি বা 2টা ক্যাটাগরিকে ফোকাস করে সাজেশন করতে হয়। আর সবচেয়ে নির্মম সত্য কথা আমি তোমাকে বলবো, এটা একটা চাকরির পরীক্ষা, এখানে একটা কম্পিটিশনের পরীক্ষা, লাইফ সেটিং এর পরীক্ষা,
এটা একটা মহাযুদ্ধ, এটা একটা মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে তুমি সীমিত সংখ্যক সাজেশনের মাধ্যমে তোমার পরীক্ষায় কমন ফেলে দিবে, এটা কিন্তু ভাবাটা ঠিক হবে না। আমি এই জন্য আমার সাজেশনের নাম দিয়েছি সাজেশন ও পরামর্শ। আমি বলবো আজকের লাইভ শেষ করে তুমি যে খাতা কলম নিয়ে আমার এখন লেখাগুলা নোট করবে, আজকের এই লাইভের মাধ্যমে তুমি তোমার নিজের সাজেশন নিজেই তৈরি করে নিতে পারবে। তোমার নিজের সাজেশন তুমি নিজেই তৈরি করবে। মূলত আমি এই দৃষ্টিকোণ থেকে আমার এই সাজেশনটাকে সাজিয়েছি। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু অলরেডি কিছু জিনিস নোট করে নিয়েছি। আমি তোমাদের সাথে আর বেশি সময় নষ্ট করব না। তোমাদের আনুষঙ্গিক বিষয়গুলো আমি ক্লিয়ার করতেছি। তাহলে তোমাকে মূলত তুমি তোমার সাজেশন কিভাবে তৈরি করবে এই বিষয়ে আমার লাইভ। আমার 4টা ক্যাটাগরির স্টুডেন্ট আছে, 4টা ক্যাটাগরির জন্য 4 ধরনের সাজেশন হবে। যার যা সাজেশন তোমাকে তৈরি করে নিতে হবে। এইবার আসো, আমাদের সহকারী শিক্ষক নিবন্ধনের আমরা জানি যে আমাদের নির্দিষ্ট একটা সিলেবাস আছে। 17তমতে আমাদের যে সিলেবাসটা ছিল, 18তমতে আমাদের সেম সিলেবাস। দেখবে 19তমতে সিলেবাস বিন্দু পরিমাণও পরিবর্তন হবে না। তাহলে আমাদের জন্য নির্দিষ্ট একটা সিলেবাস আছে। আমরা সবাই এটাও জানি আমাদের এখানে 4টা বিভাগ। সবাই নোট করে নাও, সবাই কিন্তু জানো। তারপরে আবার যাদের তোমার ব্রেনে জিনিসগুলা ফিরে আসে, ক্যাচ করতে পারো তুমি শর্টকাট টাইমে। 4টা বিভাগ। আমার প্রথম বিভাগ হলো ক বিভাগ, বীজগণিত। এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা বিভাগ নিয়ে আমি আলাদা আলাদা সাজেশন দিব, পরামর্শ দিব। 2 নম্বর হলো খ বিভাগ, জ্যামিতি। 3 নম্বর হলো গ বিভাগ, ক্যালকুলাস। 4 নম্বর হলো ঘ বিভাগ, এই আমাদের সাধারণ অন্তরীকরণ বা এখানে আছে অর্ডিনারি এবং অ্যাপ্লাইড ম্যাথ। তাহলে আমাদের 4টা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার কথাটা তোমরা কেউ গ্রহণ করতেও পারো, নাও করতে পারো। 4টা বিভাগ এ কিন্তু একই সকল স্টুডেন্টদের কিন্তু একরকম ফিল করে না। কেউ ক বিভাগ ভালো পারে, কেউ খ বিভাগ ভালো পারে, কেউ গ বিভাগ ভালো পারে, কেউ ঘ বিভাগ ভালো পারে। এখন এক একজনের কিন্তু আবার বিভাগ ভেদেও এক একটা সুবিধা এবং অসুবিধা আছে। এখন আমি তোমাকে যদি একটা সাজেশন ধরাই দিলাম, তুমি তো তোমার সাথে এটা মিলবে না। এই জন্য আমি আজকে যে সাজেশন দিব, আমার সাজেশনের সাথে তোমার অবস্থা বুঝে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেটা তুমি জানো, আমি জানি না। তো সেটার সংমিশ্রণে তুমি আজকে তোমার সাজেশন তৈরি করবে। আর তোমার সাজেশনটা তৈরি করে আমাদের যে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতি, এটা হলো সবার জন্য। আর শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্স, এই 2টা ফেসবুক গ্রুপ আছে। তোমার সাজেশন তুমি সেখানে আপলোড করবে আজকে রাত 10টার ভিতরে। এটা হলো তোমার হোমওয়ার্ক। আমি এখন যে সিস্টেমে তোমাকে সাজেশন করে দিব। এখন আসো, আমাদের ক বিভাগ নিয়ে আমি 25 মার্ক নিয়ে আমি কথা বলবো। এখন কোন কোন স্টুডেন্ট আসো যে ক বিভাগে সর্বোচ্চ মার্ক তুলতে চাও, কেউ আসো খ বিভাগে মার্ক তুলতে চাও, কেউ আছে গ বিভাগে বেশি মার্ক তুলতে চাও, কেউ আছে ঘ বিভাগে বেশি মার্ক তুলবে, কেউ আছে যে সব বিভাগেই মোটামুটি, কেউ আছে যে সব বিভাগেই ভালো। এখন কথা হলো আমাদের, তাহলে আমি আমাদের 4টা বিভাগ নিয়ে কথা বলা শুরু করার প্রথমেই আমি ক বিভাগ নিয়ে কথা বলতেছি। ক বিভাগ, বীজগণিত, 25 মার্ক। ক বিভাগ, এখানে হলো আমাদের 25 মার্কের। আমি একটা কথা তোমাদেরকে প্রথমে বলে তারপরে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। এই ক বিভাগ হলো ধনী গরিব সবার জন্য। এই ক বিভাগে 25 মার্ক যে তুলতে পারবে না, সে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবে। একটা কথা সবাই মনে রাখবে, কারণ তুমি 10 ওভার বল করে 1 উইকেট পাওয়া আর 1 ওভার বল করে 3 উইকেট পাওয়া, এটা হলো আমার জন্য বেস্ট। এজন্য তুমি সঠিক লাইন লেন্থ বজায় রেখে যদি অগ্রসর হও, তাহলে তোমার প্রস্তুতিটা হবে সহজ। আরেকটা কথা আমি বলি, ঠিক তোমাকে 25-এ 25 তোলা যেমন জরুরি, আরেকটা বিষয়ও জরুরি, সামথিং ইজ বেটার দেন নাথিং। কোনো কিছুই তুমি প্রিপারেশন নিতে পারো নাই, তুমি 25-এ 25 তুলতে যেয়ে, তাহলে তো তুমি কিছুই পারলা না, তাহলে তোমার জন্য ঝুঁকিপূর্ণ। এখন এখানে আমরা কি করব, কিভাবে প্রস্তুতি নিব এই 25 মার্কের জন্য, আমি এখন তোমাদের সাজেশন এবং পরামর্শটা ক বিভাগের জন্য আলাদা দিব। আমি যখন ক বিভাগ এখানে পুরো সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এটার একটা পিকচার উঠিয়ে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রাখবে, এর সাথে সমন্বয় করে তোমার সাজেশন বানাবে। আমি 4 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কিন্তু এখানে কথা বলতেছি। প্রথমত, তাহলে ক বিভাগে আমাদের যে 4টা অধ্যায় আছে তোমরা জানো। 1 নম্বরে বাস্তব সংখ্যা,
2 নম্বরে আমরা সবাই কিন্তু জানি অধ্যায়গুলোর নাম অসমতা। 3 নম্বরে আমাদের আছে হলো ধারার যোগফল। ধারার যোগফলের ভিতরে আবার 2টা পার্ট, বীজগাণিতিক ধারা, ত্রিকোণমিতিক ধারা। 4 নম্বরে আছে আমাদের রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লাইভ হতে পারে তোমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট, তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইভটি মনোযোগ দিয়ে তুমি শুনবে এবং খাতা কলম নিয়ে বসবে, এটা আমি তোমার কাছে প্রত্যাশা করি। আর যারা এখন মাত্র যুক্ত হচ্ছ, অবশ্যই প্রত্যেকে লাইভটা একটা করে হলেও শেয়ার দিবে এবং তুমি কোথায় থেকে যুক্ত হয়েছো কমেন্ট বক্সে লিখবে। আর ফেড কোর্সের স্টুডেন্ট তোমার নাম এবং গ্রুপ নাম লিখবে। এরপরে এই কমেন্টের নাম, গ্রুপ নাম ধরে ধরে আমি স্টাডি গ্রুপে সার্চ করবো এক একজনকে। এখন কথা হলো, আমরা একটা বিষয় জানি, আমাদের প্রত্যেকটা গ্রুপে বা বিভাগে একটা বাধ্যতামূলক কোশ্চেন আছে। একটা বাধ্যতামূলক কোশ্চেন আছে। কি সেই বাধ্যতামূলক কোশ্চেন? সেই বাধ্যতামূলক কোশ্চেন কিন্তু কেউ বাদ দিতে পারবে না। 4 ক্যাটাগরির লোক, 100-তে 100 তুলতে চাও, 80 থেকে 85 তুলতে চাও, এরপরে 60 থেকে 75 তুলতে চাও, এবং এইবারে জীবনের শেষ নিবন্ধন, এই 4 ক্যাটাগরির লোকের কেউই বাস্তব সংখ্যা বাদ দিতে পারবে না। এটা হলো তোমার জন্য বাধ্যতামূলক। এটা হলো বাধ্যতামূলক। এখন কথা হলো, তুমি এখান থেকে কি কি পড়বে, এটাই কিন্তু আমার সাজেশন এবং পরামর্শ। এখান থেকে সর্বপ্রথম তোমার কাজ যেটা, এখান থেকে সর্বশেষ 17তম স্কুল এবং 17তম কলেজ পর্যায়ে যে প্রশ্ন এসেছে সেটা তুমি একটু দেখো। সে প্রশ্ন দুইটা বাদ দিবা না, কারণ স্কুলে বাদ দিলে কলেজে আসতে পারে, কলেজে বাদ দিলে স্কুলে আসতে পারে। কোথায় কখন আসে আমরা কোনো জানি না। যেহেতু এই বাধ্যতামূলক চ্যাপ্টারে কেউ সর্বশেষ সাল বাদ দিবা না, এটা হলো আমার পরামর্শ নাম্বার 1। বাধ্যতামূলক চ্যাপ্টারে কেউ 17তম নিবন্ধন বাদ দিতে পারবে না, হোক সেটা স্কুল, হোক সেটা কলেজ। স্কুলেরটা কলেজে আসতে পারে, কলেজেরটা স্কুলে আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। এখানে যদিও আমরা বলি প্রশ্ন একটা, প্রশ্ন আসছে কিন্তু 2টা। এই 9 মার্ক আমার জন্য একেবারে এই ফরজ। এই 9 মার্ক কোনো অবস্থা থেকে এটাকে ছাড়া যাবে না, এই 9 মার্ক। এখন কথা হলো, এখান থেকে তাহলে আমরা কি কি পড়বো? এখান থেকে আমরা এইচএসসি উচ্চতর গণিত যে আমাদের সেকেন্ড পেপারটা আছে, সেকেন্ড পার্ট, এটার চ্যাপ্টার 1টা হলো এখানের এই অধ্যায়ের বেসিক। এখন আমাদের কিন্তু খুব একটা বেসিক পড়ার খুব একটা সময় নাই, পড়ার সময় শেষ। যা পড়ার পড়ে ফেলছি, যা শিখার শিখে ফেলছি। ওইখান থেকে আমরা আমাদের এসএসসি লেভেলে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ছিল সেইগুলো আমরা টাচ দিব। আমি কথা কিন্তু বলে ফেলতেছি, আমি কিন্তু সাজেশন দিয়ে ফেলতেছি, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো টাচ দিব। আর আমার অনার্স লেভেলের এটা তাহলে এই 9 মার্কের কথা আমি বলতেছি। চ্যাপ্টার 1 কিন্তু আবার এখানে 2টা পার্ট আছে। 1.1 করবা, 1.2 না। 1 নম্বরে গেল এটা। 2 নম্বরে বিগত সাল। বিগত সাল বলতে কি, 4র্থ শিক্ষক নিবন্ধন থেকে 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে একত্রে প্রিপারেশন নিবে। এখানে কিন্তু একটা কথা আছে, কিছু কিছু প্রশ্ন আছে কিন্তু বারবার রিপিট আছে। যেমন আমি যদি 4র্থ থেকে 7ম পর্যন্ত সাল গণি, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, 11, 12, 13, 14, 15, 16, 17, 10, 11, 12, 13, 14টা হয়। স্কুল পর্যায়ে 14টা, কলেজ পর্যায়ে 14টা হয়। তো আমরা এমনও প্রশ্ন আছে 4বার 5বারও আসছে। তো সব মিলে আবার এই যে 10টার বেশি প্রশ্ন কোনো কালেই হবে না। এই বিগত সালের এই প্রশ্নগুলো শিখতে হবে। 2 নম্বরে তোমাকে যেটা শিখতে হবে, 3 নম্বরে, এটা গেল 2 নম্বর। 3 নম্বরে এই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনইউর যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলা তোমাকে করতে হবে। তাহলে তোমার জন্য এখানে টপ ইম্পর্টেন্ট হলো তোমার বিগত সাল। বিগত সাল বলতে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল এবং কলেজ পর্যায়ের প্রশ্ন। 3 নম্বর হলো এনইউ। এই জায়গায় কারো জন্য কোনো ছাড় নাই।
এইভাবে তুমি যদি এনইউর এখন তুমি যদি বলো স্যার 7 কলেজে তো আছে, 7 কলেজ হয়েছে কয়েক বছর আগে, যেগুলো এনইউতে আসছে সেগুলোই আবার 7 কলেজ আসছে, মানে ঘুরে ফিরে বিগত সাল একই। তো তুমি এই 3টা স্টেপ কমপ্লিট করো, তোমার এই 9 মার্ক কমন পড়ে যাবে। ওই যে আমি আগে বলছি এতদিন যাবত কিন্তু আমি বলে আসছি বেসিক 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 আসলে কি? বেসিক হলো তুমি এই উপপাদ্য শেখার জন্য, এই অঙ্ক করার জন্য যে রুলসগুলো আছে সে রুলসগুলো আয়ত্ত করা। কিন্তু এই রুলসগুলো তো আমরা এতদিন আয়ত্ত করে ফেলছি, এখন আর আমার এই সময় নাই। তাহলে আমার বাস্তব সংখ্যার 9 মার্কের সাজেশন এবং পরামর্শ আমি দিয়ে ফেলছি। তাহলে আমার এই 9 মার্ক পড়ানো শেষ। 25-এর মধ্যে আমি 25-এর মধ্যে আমার 9 শেষ। এবার আসো তোমার অসমতা। যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, 70-75 মার্ক তুলতে চাও, তারা অসমতাটা বাদ দিয়ে দিতে পারো। যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট অথবা 70-75 মার্ক তুলতে চাও, তারা অসমতা বাদ দিয়ে রাখতে পারো আপাতত। কারণ হলো অসমতা একটা বিশাল অধ্যায়, এক একবার এক এক টাইপের প্রশ্ন আসে। আমি কিন্তু সবাইকে বাদ দিতে বলতেছি না, খবরদার কেউ আবার এটাকে নিয়ে ঝামেলা সৃষ্টি করবে না, আবার ইনবক্স করবে না। যারা 25-25 তুলতে চাও তারা বাদ দিতে পারবে না, আর বাকি যারা বাদ দিতে চাও অসমতাটা আপাতত, যারা দুর্বল তারা, আমি তাহলে প্রত্যেক বিভাগ থেকে এরকম 2-1টা অধ্যায় বাদ দিয়ে দিব, কিন্তু তারা অসমতাটা আপাতত বাদ দিতে পারো। আর যারা শিখবে তারা কিভাবে শিখবে? যারা শিখবে তারা বিগত সাল প্লাস এনইউ, বিগত সাল প্লাস এনইউটা কমপ্লিট করবে। এ হলো অসমতা সাজেশন। তাহলে যারা দুর্বল তাদের জন্য কিন্তু আমি এটা বাদ দিয়ে দিয়েছি। এখন এরপরে আসো, আমি 3 জায়গা 4-এ চলে যাচ্ছি। দেখো এখান থেকে আমার আসে পরীক্ষায় 8 মার্ক, এখান থেকে আসে 8 মার্ক, এইখান থেকে আসে 16 মার্ক। এই হলো আমার তুরুপের তাস। রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স কেউ বাদ দিতে পারবা না, রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স কেউ বাদ দিতে পারবা না। 25 নাম্বারের মধ্যে 16 নাম্বার এই চ্যাপ্টার থেকে আসে। সবার উদ্দেশ্যে আমি বলতেছি 25 নাম্বারের মধ্যে 16 নাম্বার আসে এখান থেকে। কিভাবে? আমার এখানে অধ্যায়ের ভিতরেই কিন্তু 2টা পার্ট, রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স। রৈখিক সমীকরণ থেকে 8, ম্যাট্রিক্স থেকে 8। তাহলে এই হলো আমার এই আরো 16, এই 16 মার্ক। এখন এই রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স থেকে তুমি কি কি পড়বা এখানে কিন্তু কথা আছে। কথাটা হলো, আমি ধারা যোগফল একটু পরে আসতেছি। আমি প্রথমত বলতেছি যারা 70-75 মার্ক তুলতে চাও তাদের জন্য কথা বলতেছি কিন্তু আমি প্রথমত। তাহলে এই রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স থেকে 2টা কোশ্চেন আসলে আমি কি কি শিখবো? আমি শিখবো হলো, এই জায়গাটা আমাদের দেখা যায় কিনা কমেন্টস করে জানাবে। এই জায়গাটা দেখা যায় কিনা কমেন্টস করে জানাবে, আমি এখানে লিখতে পারি কিনা। এখন রৈখিক সমীকরণ আমাদের প্রশ্নের কিন্তু এখানে 2টা পার্ট আছে। একটা হলো এই যে সমাধান, ম্যাট্রিক্স আমাদের এখানে আছে কি, ম্যাট্রিক্সের এখানে 2টা সিস্টেম আছে। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, এরপরে আসে তোমার নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। আমি তোমাকে 100% গ্যারান্টি দিব, এই 2টা নিয়ম করলে 2টা নিয়মে তোমার পরীক্ষা আসতে পারে, একটা 100% আসবে। এই গত 17তমতেও আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম তোমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো অথবা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো, যে কোনো একটা আসতে পারে, ভাগ্য ভালো হলে 2টা আসতে পারে, একেবারে 2টাই চলে আসছে। তাহলে তুমি এখন বলবো আমি কোন কোন অঙ্ক শিখবো? খবরদার এই কথা বলা যাবে না। আমি তোমাকে অঙ্ক শিখতে বলিনি, আমি বলেছি তোমাকে এই 2টা নিয়ম শিখতে। তুমি যেই কোনো বইয়ের থেকে 2-3টা অঙ্ক শিখো। যেমন ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান আসছে করতে বললে তোমাকে 2টা পদ্ধতি আছে এখানে, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, ব্লক মেথড। তুমি একটা পদ্ধতি শিখো, যার যেটা ভালো লাগে। তবে আমার পরামর্শ হলো, যদি তোমাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলে তুমি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিটা ভালো করে প্র্যাকটিস করবা, কারণ সরাসরি অনেক সময় ইনভার্স নির্ণয় করা আসে। তো সেই ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি অথবা ব্লক একটা দিলেই হবে। তবে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিটা শিখলে ভালো। এই নিয়মটা তুমি শিখবে। কি নিয়ম? এই ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান
আর নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা ভালো করে খেয়াল করো, নির্ণায়ক পদ্ধতির সমাধান আর ক্র্যামারের নিয়মের সমাধান একই কথা। নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, ক্র্যামারের নিয়মের সমাধান একই কথা। এই দুইটা নিয়মের অঙ্কই আমাদের এসএসসি লেভেলের, তার মধ্যে নির্ণায়ক পদ্ধতির সমাধান বা ক্র্যামারের সমাধান একেবারে সবচেয়ে বেশি এসএসসি লেভেলে প্র্যাকটিস হয়েছে, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিটা খুব কম হয়েছে। তাহলে তুমি এই দুইটা পদ্ধতি করলে তুমি কমপক্ষে 8 মার্ক পাচ্ছ, ভাগ্য ভালো হলে 16 মার্ক পাচ্ছ। তোমার মতামত পরামর্শ কিন্তু কমেন্ট বক্সে তুমি দিয়ে যাবে, আমি কিন্তু একটু পরে কমেন্ট বক্সগুলো দেখবো, তারপরে তোমার প্রশ্নের আলোকে কথা বলার চেষ্টা করব। আর আমি কিন্তু বারবার বলতেছি, যারা আমার ফেড কোর্সের স্টুডেন্ট তাদের কিন্তু গ্রুপ নেম এবং হোয়াটসঅ্যাপ নেমটা এখানে কমেন্ট বক্সে দিতে হবে। আর যারা ফ্রি স্টুডেন্ট আছো, অবশ্যই তুমি কোন জেলা থেকে যুক্ত হচ্ছ সেই কথাটা আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমাদের এখানে আসলে কোন কোন জায়গার স্টুডেন্টগুলো জড়িত আছে। আমি চাচ্ছি সারা বাংলাদেশে, একেবারে সারা বাংলাদেশে আমাদের এই এমটিভি লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে অনলাইন প্ল্যাটফর্ম, অন্তত ফ্রি ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবার উপকারে আসুক, সবার কল্যাণে আসুক। স্টুডেন্টদের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এখন কথা হলো, যদি এই দুইটার একটা আসে আর একটা না আসে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তোমার এখানে দেখা যায় কিনা একটু বলবে। সেই ক্ষেত্রে তোমাকে নির্ণায়কের যে প্রমাণগুলো আছে, প্রমাণগুলো বিগত বছরের সেইগুলো শিখবা। তাহলে আমি কিন্তু তোমাকে এখানে 16 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি। আমি তোমাকে নির্দিষ্ট করে কোনো অঙ্ক দিলে তোমার কমন আসবে না। বারবার আমার কথাটা ভালো করে খেয়াল করো। আমি বলতেছি তুমি ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান এটা প্র্যাকটিস করো। নির্ণায়ক পদ্ধতির সমাধান, ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান হলো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি বা ব্লক মেথড, আর নির্ণায়ক পদ্ধতি মানে হলো ক্র্যামার। আর নির্ণায়কের প্রমাণগুলা এই যে বিগত সালে, তুমি বিগত সাল কাটলে 7-8টা সমাধান পাবে। এখানে কিন্তু এগুলো কিন্তু আবার কলেজ পর্যায়ে খুব একটা নাই। কলেজ পর্যায়ে শুধু 17তে টাচ করেছে, তাও এবারে 17 নতুন সিলেবাস অন্তর্ভুক্ত করছে লিনিয়ারে। তাহলে এখানে তুমি নির্ণায়কের প্রমাণ করা খুঁজলে 5-6টা অঙ্ক পাবে। এই কথা আমি কাদের জন্য এই সাজেশন, যারা 75 থেকে 80 মার্ক তুলতে চাও তাদের জন্য আমি এই সাজেশন দিয়েছি। এখন কথা হলো, এখানে আমার গেল কত 9 আর এখানে গেল 16। এখন আমার 16-9 কিন্তু 25 মার্ক হয়ে গেছে। তাহলে এই আমার এই সাজেশন তুমি কিন্তু তোমার এই লাইভটি কিন্তু সারা জীবন থেকে যাবে তোমার মোবাইলে। তুমি যদি শেয়ার দিয়ে রাখো, পরবর্তীতে তুমি পরীক্ষা হল থেকে বের হয়ে মিলিয়ে নিবে ইনশাআল্লাহ। এখন তাহলে কোনো কারণে দেখা গেল তুমি বাস্তব সংখ্যারটা তো বাধ্যতামূলক, এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই। তুমি এই যে নির্ণায়কের এমন একটা অঙ্ক আসছে, তুমি অর্ধেক করছো, অর্ধেক মিলাইতে পারো না, তার কি উপায় হবে? তার জন্য আমার এই যে ধারার যোগফলের ক্ষেত্রে আমি বলবো, এখানে কিন্তু অনেক নিয়ম, অনেক অঙ্ক। শুধু ধারার যোগফলে শুধু বিগত সাল ও অনুরূপগুলা করো, আর কিছু দরকার নাই। ধারার যোগফলে শুধু বিগত সাল ও অনুরূপ করো। দেখো, আর অসমতা কথা তো বললাম। আমি বলছি যারা 70, 75, 80 তুলতে চাও তাদের অসমতা না করলেও চলবে। আমার এই কথা মানতে হবে, এই কথা আমি তোমাকে বলি না, আমি দিছি পরামর্শ। গ্রহণ করা না করা তোমার ব্যাপার। এখন দেখো, এইখান থেকে তুমি তোমার সাজেশন কিন্তু দাঁড় করাইতে হবে। তাহলে আমি আবার সংক্ষেপে একটু আলোচনা করে দিতেছি। ক বিভাগটা আমার কিন্তু আরো 3টা বিভাগ রয়ে গেছে। বাস্তব সংখ্যা সবার জন্য বাধ্যতামূলক, বাস্তব সংখ্যা সবাইকে করতে হবে। এসএসসি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1 এর 1.1 যেগুলা তোমার এসএসসি লেভেলে ইম্পর্টেন্ট ছিল, এখানেও সেগুলা ইম্পর্টেন্ট। এরপরে বিগত সাল করবে, বিগত সাল মানে শিক্ষক নিবন্ধনের। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলা বিএসসি পরীক্ষা বা অনার্সের পরীক্ষা এসেছিল সেগুলা প্র্যাকটিস করতে হবে। বাস্তব সংখ্যা নিয়ে কোনো ছাড় নাই, যেহেতু এটা বাধ্যতামূলক অধ্যায়। অসমতার কথা বলছি, এটা হলো স্পেসিফিক, যারা 100তে 100 তুলতে চাও তাদের জন্য আমি এই চ্যাপ্টার করতে বলছি। তাহলে ক বিভাগে আমার এই ফরজ অধ্যায় হলো এই 2টা, আর এটা হলো তোমার ওয়াজিবের পর্যায়ে পড়ে, আর এটা পড়ে আমার সুন্নতের পর্যায়ে। তাহলে আমি 3 ক্যাটাগরি ভাগ করে দিছি। ফরজ, এই 2টা হলো আমার ফরজ চ্যাপ্টার, এটা হলো আমার ওয়াজিব, আর এটা হলো আমার সুন্নত। এখন তুমি কোন ক্যাটাগরির লোক, তোমারটা তুমি রেডি করবে। আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি, পরামর্শ দিয়ে দিয়েছি। তোমার কোনো কথা থাকলে বলো, না থাকলে আমি খ বিভাগে চলে যাব। আর আমার পরামর্শ এটা, তুমি একটা ছবি উঠে রাখো বা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি ক্যামেরা থেকে সরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বোর্ডের লেখাটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো বা একটা ছবি উঠিয়ে রাখো।
এরপরে এর আলোকে তুমি তোমার সাজেশন তৈরি করে নিবে, আর তোমার কোনো মতামত বা পরামর্শ থাকলে দিবে। এখন অনেকে কমেন্টস করতেছে যে স্যার কলেজ পর্যায়ের জন্য সাজেশন চাই, কলেজ পর্যায়ের জন্য সাজেশন চাই। হ্যাঁ, যারা কলেজ পর্যায়ে ঠিক এরকম সাজেশন ও পরামর্শমূলক ক্লাস চাও, তোমাকে কমেন্ট বক্সে লিখতে হবে যে প্রভাষক সাজেশন বা কলেজ পর্যায়ে সাজেশন চাই, এরকম অন্তত 100 জনে যদি আমাকে আগ্রহ দেখায়, 100 জনে অন্তত কমেন্টস করে, তাহলে আমি এটার আয়োজন করব। কারণ এরকম এক একটা ক্লাস আয়োজন করা অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। কারণ এই মুহূর্তে আমি গ্লাস আবদ্ধ একটা রুমে আছি, এই রুমে আমার 3টা ফ্যান আছে, একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, আমি কিন্তু সবগুলা বন্ধ রাখা এই লাইভে যুক্ত হয়েছি। অতএব এবং আমার সাথে আরো একজন লোক এখানে পরিশ্রম করতেছে, তারপরে এই সাজেশন তৈরি করার জন্য আমাকে সময় দিতে হয়েছে। ঠিক কলেজ পর্যায়েরটা তো আরো সোটাপ, আরো সোটাপ। সেই জন্য যদি কলেজ পর্যায়ের 100 জন স্টুডেন্ট কমেন্ট বক্সে সাড়া দেয়, তাহলে আমি কলেজ পর্যায়ের জন্য আগামীকাল বা পরশু স্টাডি করে একটা সাজেশন বা পরামর্শমূলক ক্লাস আমি তৈরি করব। এখন নির্ভর করবে তোমাদের উপরে। ক বিভাগে দ্বারা বাদ দিয়ে সব করেছি, কোনো অসুবিধা হবে কি, এই কথা কিন্তু আমি বলে ফেলেছি। একজনে বলছে যে ক বিভাগে আমি ধারা বাদ দিয়েছি, আমি বলছি যে এই কথা আমি বলে ফেলছি, বাদ দি, অসুবিধা হবে কি হবে না সেটা তো নির্ভর করবে তোমার উপরে। আমি তো তোমাকে জাস্ট পরামর্শ দিয়েছি, আর এখানে এটা হলো জাস্ট সাজেশন। সাজেশন মানে কিন্তু প্রশ্ন নয়। তোমার এখান থেকে কমন এই আমার কথার আলোকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, না আসলেও তো আমি কিছু করতে পারবো না, কারণ আমার সাথে তো এনটিআরসি এর কোনো সম্পর্ক নাই। আমি জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে তোমাকে কিভাবে সর্বোচ্চ ভালো একটা পরামর্শ দেওয়া যায় আমি সেটাই দেওয়ার চেষ্টা করতেছি। কেউ যদি বলে যে তোমার পরীক্ষায় 100% কমন ফলাবে, এরকম সাজেশন দিবে, কথাটার সাথে আমি কখনোই একমত হইতে পারবো না। শর্টকাটে তুমি এখানে পাশ করার কোনো সুযোগ নাই। এখানে তোমাকে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করে অগ্রসর হবে। নির্দিষ্ট কিছু অঙ্ক দিলে তোমাকে তোমার এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা তুমি ভালো করতে পারবে না, তোমাকে নিয়ম শিখতে হবে। তাহলে ম্যাট্রিক্স পদ্ধতিতে তোমাকে ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান, নির্ণায়ক পদ্ধতির সমাধান, এই দুইটা অবশ্যই ভালো করে শিখবে। এরপরে ওই যে বিগত বছর আসা নির্ণায়কের প্রশ্নগুলো শিখবে। এখানে কিন্তু 16 মার্ক, বিশাল ব্যাপার। আর বাস্তব সংখ্যার এখানে তো বললাম 9 মার্ক, 16 9 25 মার্ক। এরপরে যারা কোন ঝুঁকি নিতে চাও না তারা কিন্তু ধারা যোগফল অবশ্যই করবে। আর যারা 100% নাম্বার 25-এ 25 তুলতে চাও বা কোনো কারণে কোনো ঝুঁকি নিতে রাজি নাই, তারা সবগুলোই করবে। এই হলো আমার আজকের এই ক বিভাগের পরামর্শ। তাহলে আমার ক বিভাগ নিয়ে কথা বলা শেষ। আমি এখন দেখতেছি কেউ কমেন্টস করে আমাকে কোনো কিছু জানতে চাইছে কিনা ক বিভাগ নিয়ে, আমি সেই কমেন্টসগুলোর এখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুব্রত বাউল, থ্যাংকস স্যার। সুব্রত বাউল সাহেব, আপনি আমার কিন্তু অনার্স লেভেলের ডিগ্রি লেভেলের স্টুডেন্ট, সম্ভবত ডিগ্রি না হয় মাস্টার্সের স্টুডেন্ট ছিলেন আগে। আপনাকে বেশ কয়েকটা শেয়ার দিয়ে রাখার পরামর্শ দেওয়া হলো। যারা আসলে আমার খুব নিয়ারেস্ট কাছের স্টুডেন্ট বা আমাকে ভালোবাসে আসলে, আমি বলবো তাদেরকে আমি বলবো আমাদের বেশি বেশি আমার ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার জন্য। কারণ আপনার একটা শেয়ার হতে পারে অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক স্ক্রল করতে করতে হয়তো আপনার কোনো ফ্রেন্ডস ক্লাসটি পেয়ে যাবে, তার কোনো না কোনো উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। এবার আমি চলে যাচ্ছি খ বিভাগে। সবাইকে কিন্তু আমি খাতা কলম নিয়ে বসতে বলছিলাম। খ বিভাগ নিয়ে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি আগে শেয়ার করতেছি। আমি ক বিভাগের বেশ কিছু মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো মার্ক তুলছে। কিন্তু খ বিভাগের যে পরীক্ষাগুলো নিয়েছিলাম খুব একটা ভালো নাম্বার অনেকেই তুলতে পারে নাই, এবং জ্যামিতি নিয়ে কিন্তু অনেকে অনেক সমস্যায় আছে। তো আপনার জ্যামিতির প্রস্তুতিটা কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি বুঝতে পারবো আসলে ওভারঅল আপনার জ্যামিতি নিয়ে কি চিন্তা ভাবনা, জ্যামিতি নিয়ে আপনার কোন অবস্থায় আছেন। তো আমি এখন খ বিভাগ জ্যামিতি নিয়ে আপনাকে সাজেশন এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জ্যামিতি খ বিভাগ। জ্যামিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই স্টুডেন্ট লাইফ থেকে আমাদের জ্যামিতির প্রতি এক ধরনের নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি
আমরা ডিগ্রি শেষ করলাম, অনার্স শেষ করলাম, এখন আইসা আমার নিজের বিষয়ের উপরে একটা চাকরির পরীক্ষা দিতেছি, সেখানেও কিন্তু এই হাইপোথিস আমার গেল না। জ্যামিতি, বাবারে বাবা, জ্যামিতি। আসলে জ্যামিতিটা একটু জটিল তখনই মনে হবে যখন আমি স্টেপ বাই স্টেপ রুলসগুলো পড়ে আসবো না। তাহলে এখন তো আর আমার বিশাল বেসিক পড়ার কোনো সময় নাই, এখন আমার সরাসরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়। তো জ্যামিতি নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমত আমাদের সিলেবাসের আলোকে আমি অধ্যায়গুলো একটু উপস্থাপন করি, তারপরে অধ্যায়ভিত্তিক আমি ডিসকাস করে দিচ্ছি এবং সাজেশন বা পরামর্শ দিতেছি জ্যামিতির জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। 1 নম্বরে আমাদের সিলেবাসে জ্যামিতির 3টা পার্ট। 1 নম্বর হলো দ্বিমাত্রিক জ্যামিতি, 2 নম্বরে ত্রিমাত্রিক জ্যামিতি। আরেকটা কথা, দ্বিমাত্রিক জ্যামিতিতে কিন্তু আমাদের 3টে চ্যাপ্টার, ত্রিমাত্রিক জ্যামিতিতে আমাদের অনলি একটা চ্যাপ্টার। এরপর হলো ভেক্টর। এ হলো আমাদের মোট 3টা পার্ট। তো প্রথমে আমি দ্বিমাত্রিক নিয়ে যদি কথা বলতে চাই, 1 নম্বরে আছে আমাদের স্থানাঙ্কের রূপান্তর। অধ্যায়গুলোর নাম কিন্তু আমরা সবাই জানি, আমার আলোচনার সুবিধার্থে আমি সবাইকে কাগজ কলম নিয়ে বসতে বলছিলাম, এই জন্য কিন্তু আমি লিখতেছি এইভাবে, স্থানাঙ্কের রূপান্তর। 2 নম্বরে আছে আমাদের জোড়া সরল রেখা। 3 নম্বরে আছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। এগুলো হলো আমাদের দ্বিঘাত। এরপরে আসো আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। এরপর হলো ভেক্টর। এখন এই যে 5টা অধ্যায়, আমার কাছে স্বাভাবিক হিসাব হলো কি, প্রত্যেক বিভাগে কিন্তু 5টা প্রশ্ন আসে, 3টা প্রশ্নের আনসার করতে হয়। 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নের আনসার করতে হয়। কিন্তু কখনো কখনো কি হয়, স্থানাঙ্কের রূপান্তর অধ্যায়টা কিন্তু বাদ দিয়ে দেয়। দিয়া কি করে, এখানে যেহেতু ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক মাত্র একটা অধ্যায়, এই ত্রিঘাত, এখান থেকে 2টা দিয়ে দেয়। কখনো কখনো, সব সময় নয়, এখান থেকে দেয় একটা। আবার এখন মূল প্রবলেমটা হলো কি, মূল প্রবলেমটা হলো এই 5টা অধ্যায় অনেক স্টুডেন্ট কিন্তু কভার করতে পারে না ভালোভাবে। তাহলে এখন করার উপায়টা কি? আসেন এবার করার উপায়। প্রথম কথা হলো, যারা 70 থেকে 75, এখানে আসলে 70 থেকে 75 বা 80 কেন আমি বলি বারবার, এটা মূলত আমাদের কিন্তু এই 60 থেকে 70 বা 75 মূলত আমাদের পাস মার্ক। আমরা যদি বলি আমরা নিবন্ধনে লিখিত সার্টিফিকেটটা পেতে চাই, কারণ এখানে কোনো 33-40 আমাদের কাজ না। আমাদের পাস মার্ক বলতে আমরা বুঝবো এই 70 থেকে 75, এটাকে আমরা ধরে নিব পাস মার্ক। এর নিচে পাইলে হয়তো আপনি বাদ পড়ে যেতে পারেন, সেই জন্য আমি এই জায়গাটাকে ফোকাস করতেছি বেশি। এই সরল রেখা, জোড়া সরল রেখা, এই জোড়া সরল রেখা হলো আপনি 100% শিখবেন, 100% শিখবেন। আর স্থানাঙ্কর রূপান্তরটা কিন্তু সবসময় আসে না, মাঝে মাঝে আসে, কিন্তু যখন সে আসে ঝড়ের বেগে আসে, তুফানের বেগে আসে। কিভাবে আসে? সে কিন্তু বাধ্যতামূলক কোশ্চেনের মধ্যে চলে আসে, বাধ্যতামূলক। এখন বেশিরভাগ ক্ষেত্রেই আসে না, কিন্তু যখন আসে সে বাধ্যতামূলক কোশ্চেনে আসে। কিন্তু আপনার বছর যদি এসে যায়, তখন আপনার উপায়টা কি? যদি বাধ্যতামূলক প্রশ্ন আপনি টাচ না করেন, তাহলে আপনার 9 মার্ক কাটা। আর যদি এখানে এই স্থানাঙ্কের রূপান্তর না আসে, তখন এই প্রশ্নটা বাধ্যতামূলক থেকে আসে। এখন স্থানাঙ্কের রূপান্তর কিন্তু আবার কলেজ পর্যায়ে নাই। এখন তাহলে এই বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো আপনার বাধ্যতামূলক কোশ্চেন। এই জোড়া সরল রেখা হলো বাধ্যতামূলক প্রশ্ন এবং এটা কলেজ পর্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অবশ্যই এই জোড়া সরল রেখাকে কেউ বাদ দিতে পারবো না, না না, কোনো অবস্থাতে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, জোড়া সরল রেখাটাকে। এখন এই জোড়া সরল রেখা আমরা কিভাবে প্রিপারেশন নিব, আমি বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখেছি, এখানে আমাদের এই অঙ্কগুলো কিন্তু রিপিট করতেছে, ঘুরে ফিরে আসতেছে। তো আমার পরামর্শ হলো, এখানে বিগত সাল প্লাস এনইউ, এখানে অনুরূপ নিয়ম আমার খুব একটা দরকার নাই। বিগত সাল প্লাস এনইউতে যে প্রশ্নগুলো এসেছে, কারণ
অনেক সময় নতুন নতুন প্রশ্ন টাচ করে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি এগুলা কমপ্লিট করেন। তাহলে এখন আপনাকে কি সাজেশন দিব? আমি বিগত সালের প্রশ্নগুলো একটা লিস্ট করে আপনার হাতে ধরাই দিলে আপনি বলবেন এটা সাজেশন। বিগত সালের প্রশ্নপত্র তো আপনার কাছে আছে, যার কাছে নাই আমার আমার এদের লাইভে কমেন্টস করানো, আপনি যে বিগত সালের সবগুলো প্রশ্ন আমি চাই, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, এখন না পারলে পরে দিয়ে দিব। এরপরে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা অনার্স স্তরের যে প্রশ্নগুলো বা 7 কলেজের অন্তর্ভুক্ত, এখান থেকে আপনি প্রিপারেশন নেবেন। আর স্থানাঙ্কের রূপান্তরে আমাদের কিছু উপপাদ্য আছে, আবার স্থানাঙ্ক রূপান্তর বাদ দিলে কিন্তু আপনার এইখানে কিছু নিয়ম কারণে আপনার প্রবলেম হয়ে যাবে। তাহলে এই জোড়া সরল রেখাকে বিগত সাল এবং এনইউটা আপনি খুব ভালোভাবে কমপ্লিট করেন। বেসিক পড়ার দিন শেষ, এখন হলো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়। আর স্থানাঙ্ক রূপান্তরটাও আমাদের করতে হবে। স্থানাঙ্ক রূপান্তর প্রয়োজন আপনি কিছু বেছে বেছে করেন, শুধু বিগত সাল করেন। স্থানাঙ্ক রূপান্তর শুধু বিগত সাল করেন, আপনি যদি কাভার করতে না পারেন। কারণ হলো স্থানাঙ্ক রূপান্তর প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যখন আসবে তখন বাধ্যতামূলক প্রশ্নতে আসবে, কিন্তু আপনি বাদ দিলে কি উপায় হবে? আপনার উপায় নাই। এই জন্য তাহলে অনেক সময় এই দুইটা মিলে 9 মার্ক আসে, কখনো একটাই 9 মার্ক আসে। আমি ধরে নিলাম এই দুইটার একটা আসলো, আমার 9 মার্ক এখান থেকে কমন পড়ছে, বাধ্যতামূলক এটা টাচ করতে হবে। এবার আসেন ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক, যেটা এই ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা গেল যে দুইটা প্রশ্ন আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা গেল দুইটা প্রশ্ন আছে এই ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক থেকে। যেমন আমাদের যে 17 সালে যে প্রশ্নটা আসছে, এইখানে দেখা গেল যে 8 নাম্বার 9 নাম্বারে দুইটা কোশ্চেন আসে, 8 দ্বিগুণে 16 নাম্বার। তাহলে এটা হতে পারে কখন? আমি আবার বলে রাখি, যদি আপনার এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন টাচ করে তখন এখান থেকে আবার দুইটা দিবেন। আর দুইটা অধ্যায় টাচ খুব একটা করে না, যে কোনো একটা করে, বেশিরভাগ জোড়া সরল রেখা করে, এটা কম করে। তাহলে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্কটাকে আপনাকে পুরা চষে ফেলতে হবে। কি কি? বিগত সাল প্লাস এনইউ প্লাস অনুরূপ, এগুলো আপনি কমপ্লিট করবেন। এই হলো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। এখান থেকে আপনার দুইটা প্রশ্ন আসে। তাহলে এখানে যদি একটা আসে তাহলে এখানে দুইটা আসবে। আমি কিন্তু আবার বলতেছি, তাহলে আমার 25-এর মধ্যে 9 গেল, আর এখানে আছে আমার 16 9 কিন্তু 25 হয়ে গেল। তাহলে যারা একেবারে দুর্বল, 70 থেকে 75 নাম্বার তুলতে চাও, তারা আর কিছু করার দরকার নাই, তাদের জন্য এখানেই শেষ। আবারও আমি বলতেছি, আমার সাজেশন কিন্তু কোনো একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়। আমি 3 ক্যাটাগরি সাজেশন এখানে দিতেছি। এরপরে যারা 80-এর উপরে নাম্বার তুলতে চাও, তাদেরকে অবশ্যই সাধারণ দ্বিঘাত সমীকরণ করতেই হবে। সাধারণ দ্বিঘাত সমীকরণে কিন্তু কয়েকটা নিয়মের অঙ্ক আছে। নিয়ম সাধারণ দ্বিঘাত সমীকরণ বিগত সাল প্লাস নিয়ম। এখানে কিন্তু নতুন প্রশ্ন আসে পরীক্ষায়, বিগত সাল প্লাস নিয়ম। এখন এই সাধারণ দ্বিঘাত সমীকরণ কিন্তু আমাদের কলেজ পর্যায়ের জন্য দরকার। তা আমি বলবো, যারা 80-এর উপরে নাম্বার তুলতে চাও তারা অবশ্যই সাধারণ দ্বিঘাত সমীকরণটা করবে। আর যারা মোটামুটি এই খ বিভাগ থেকে যারা দুর্বল আর কি, কোন রকম 25 মার্ক অথবা একটা ছুটে গেলেও কোনো আপত্তি নাই, কোন রকম 25 মার্ক অথবা একটা ছুটে গেলেও আপত্তি নাই, তারা এই যে জোড়া সরল রেখা, অর্থাৎ তোমাদের বইয়ের চ্যাপ্টার 2 আর ত্রিমাত্রিক জ্যামিতি হলো মেইন বইয়ের চ্যাপ্টার 6, এই দুইটা ভালো করে করবে। কি করবে? বিগত সাল প্লাস এনইউ আর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক, যেহেতু দুইটা প্রশ্ন টাচ করে, এখানে বিগত সাল, এনইউ প্লাস অনুরূপ আরো কিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বেশি করে খাতা লিখতে হবে। আর যারা 100-এ 100, অর্থাৎ এখানে 25-এ 25 যত রকমের জটিল প্রশ্নই হোক, যত যাই হোক, যাতে তোমার 25 না ছুটে, অর্থাৎ ওই পূর্ণাঙ্গ 100-তে 100 পেতে চাও, তারা ভেক্টর জ্যামিতি বিগত সাল, শুধু বিগত সাল করবে। আর এখানে কিছু সংজ্ঞা আছে, এগুলা করতে হবে। কয়েকদিন আগে আমাদের যে একটা পরীক্ষা নিয়েছিলাম জ্যামিতির, আমি একটা প্রশ্ন দিয়েছি এসএসসি লেভেলে, যে দুইটি ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণনের সংজ্ঞা এবং জ্যামিতিক ব্যাখ্যা দাও। বেশিরভাগ স্টুডেন্ট লিখতে পারে না। এই বিষয়টা আমি অনেক হতবাক হয়েছি। এর কারণ হলো, আমরা গণিতের স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো আমাদের নখে দর্পণে থাকবে, যে ডট গুণন কি, ক্রস গুণন কি, এটা আসছে কোথায়, এটার মূল ফর্মুলাটা কি, এটা কোথায় থেকে, এটার দ্বারা কি বুঝায়, এটাই তো জ্যামিতিক ব্যাখ্যা। অনেক স্টুডেন্ট দিতে পারে নাই। তাহলে এরকম বেসিক লেভেলের প্রশ্ন যখন আসবে, তখন যদি আমরা না পারি, তখন এটা হবে আমাদের জন্য লজ্জার বিষয়। যেমন দুইটি ভেক্টরের ত্রিগুণন রিলেটেড একটা থিওরাম যে আছে, এই থিওরামটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার
ওই যে এ, আমার এই মুহূর্তে পুরো প্রশ্নটা মনে নাই, এরকম যে একটা থিওরাম আছে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি, এই টাইপের প্রশ্ন, লেখাটা সঠিক নাও হতে পারে, এই টাইপের যে থিওরামটা আছে এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হইতেছে এটা তুরুপের তাস এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এই থিওরাম, এবং এর আশেপাশে আরো কয়েকটা থিওরাম আছে এই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বলবো ভেক্টরের ক্ষেত্রে তুমি শুধু বিগত সাল পড়ো, আর কিচ্ছু লাগবে না। তাহলে এইভাবে যদি তুমি তোমার প্রস্তুতি নাও, আশা করে তুমি পূর্ণাঙ্গ আনসার করে আসতে পারবে। এখন তোমার কার কি অবস্থা সেটা তো বাবা আমি বলতে পারবো না। এখন আমি তোমার খাতায় লিখে লিখে একটা সাজেশন বানিয়ে দিয়ে লাভ হবে কি? তোমার খ বিভাগের সাজেশন এবার তুমি তৈরি করবে এবং আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেবে ইনশাল্লাহ। তাহলে খ বিভাগ নিয়ে আমার কথা বলা শেষ। এই খ বিভাগের উপরে এবার তুমি প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট বা পিক উঠিয়ে রাখতে পারো। এর পরবর্তীতে তুমি এটার সাথে ম্যাচ করে তোমার সাজেশন তৈরি করবে। এখন কথা যেটা কথা হলো, এখানে কিন্তু আমি যে কথাগুলো বলে ফেলেছি সেগুলো কিন্তু এখানে নাই। এটা জাস্ট একটা তোমাকে হিন্টস পাবে, তুমি জাস্ট একটা হিন্টস, কিন্তু আমার তো কথাগুলো ভিডিওতে বলা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এখনো কিন্তু আমাদের আলোচনা অর্ধেক বাকি। অর্ধেক যে আলোচনাটা হয়েছে সে আলোচনা অনুযায়ী আমরা এই 50 মার্কের আলোচনা আমাদের শেষ হয়েছে। তোমরা কি আসো না নাই হারাই গেছো? আমাকে একটু কমেন্টস করে জানাও। কারণ এমন যদি হয় শুধু আমি আছি আর কেউ নাই এই লাইভে, তাহলে তো এই লাইভ নিয়ে করে কোনো লাভ নাই। কারণ তোমরা যদি লাইভে যুক্ত না থাকো তাহলে এই লাইভের কোনো অর্থ নেই, এই লাইভের কোনো সফলতা নেই। তোমরা কি আসো কিনা এটা আমাকে একটু কমেন্টস করে জানাও। অবশ্যই আমার ক্লাসটি তোমাদের কেমন লাগতেছে তোমরা জানাতে ভুলবে না। লাইভটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। তাহলে এইরকম আরো লাইভ আমি তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার যতটুকু পরিশ্রম করা দরকার, কষ্ট করা দরকার, রিসার্চ করা দরকার, গবেষণা করা দরকার, আমি তোমাদের জন্য করব তোমরা যদি থাকো। একজনে বলছে সুক্তরুন্নপুর, আমি আছি স্যার। হ্যাঁ, রাকিবুল হাসান রিজু বলেছে এটাই খ বিভাগ। হ্যাঁ, খ বিভাগের কথা তো বলে ফেলছি। খ বিভাগের কথা বলা শেষ। আমরা এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমি চলে যাচ্ছি কিন্তু গ বিভাগে। আমি এই মুহূর্তে মোবাইলের স্ক্রিন আমার সামনে আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমি এই বিষয়ে খ বিভাগ রিলেটেড কথা শেষ করে আমি গ বিভাগে চলে যাচ্ছি। আক্তারুজ্জামান, ভালো লাগছে, ধন্যবাদ। সুমি জুয়েল, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকেও। শাহিন শারিয়ার, আসি স্যার। মনির ইয়াসিন, আসি স্যার, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে স্যার। আসি, অসাধারণ। লাস্টের দুইটা পার্টেই মেইন, আমি এগুলো কম প্র্যাকটিস করেছি, আমি আসি। আচ্ছা, হ্যাঁ ঠিক। গ বিভাগ এবং ঘ বিভাগ নিয়ে আমি কথা বলবো। আমাদের লাইভটা অলরেডি 48 মিনিট হয়ে গেছে, আমি চেষ্টা করবো 1.5 ঘন্টার ভিতরে শেষ করার জন্য। ফাতেমা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবো। স্যার খ বিভাগ প্রতি বছর আসে, খ বিভাগ প্রতি বছর আসে মানে কি? খ বিভাগ তো খ বিভাগ, এটা কোথায় যাবে? আপনার সাজেশন পরামর্শ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক। সোহেল রানা, ডি গ্রুপ নিয়ে খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, ডি গ্রুপ নিয়ে সমস্ত টেনশন একটু পরে দূর হয়ে যাবে। পারভেজ দুলাল, ধন্যবাদ। আজিজুর রহমান, আলহামদুলিল্লাহ। আজিজুর রহমান কিন্তু আমার এখানে অনেক অ্যাক্টিভ একজন লোক। ত্রিমাত্রিক জ্যামিতি ঝামেলা লাগে স্যার, করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি। ত্রিমাত্রিক জ্যামিতি আপনাকে ওই যে থিওরামগুলা করতে হবে, থিওরামগুলার আলোকে শুধু বিগত সাল করান। যদি আপনার যার কাছে বেশি ঝামেলা লাগবে সে শুধু বিগত সাল করান। আচ্ছা, আমি ওই দিনও বলছিলাম নাই মামার থেকে কানা মামা ভালো। আপনি একেবারে বাদ দেওয়ার থেকে যদি বিগত সাল পড়ে আপনার কমন পড়ে যায়, অসুবিধা কি? তারা সেই কাজটাই করেন। অনেক ধন্যবাদ। এস সেলিম, আচ্ছা, খুব সুন্দর ক্লাস স্যার, ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে দেখছি কলেজের সাজেশন লাইভ ক্লাস নিয়েন। আচ্ছা আচ্ছা, এই যে পাইলাম একজন। আরো আগেও অনেকে কমেন্ট করেছে। সেলিম, খুবই গুরুত্বপূর্ণ ছিল সাজেশনটা, ধন্যবাদ। স্মৃতি তিতুস চন্দ্র সরকার, স্যার ভেক্টরটা একটু রিপিট করেন। আচ্ছা, ভেক্টর নিয়ে আমি বলেছিলাম এখানে ভেক্টরের এই যে একটা দেখেন, স্ক্রিনে দেখেন, আমি কলম ধরে রাখছি এই থিওরামটা, এবং এর সাথে আরো কয়েকটা প্রমাণ আছে, এগুলো আপনারা শিখেন। এই প্রমাণটা এবং এর সাথে আরো কয়েকটা প্রমাণ আছে, এবং বিগত সালটা ভালো করে শিখেন। আর ওই যে এসএসসি লেভেলের কিছু সংজ্ঞা আছে, এগুলা একটু টাচা রাখেন, বাস এনাফ। আর কোনো কারণে আপনার ভেক্টর বাদ পড়লেও তো কোনো সমস্যা নাই, যে আপনার জন্য তো। আবার আরেকটা কথা আছে, যাদের কাছে
এই উপরের এগুলো কঠিন লাগে তারা কিন্তু ভেক্টর করবেন, কারণ ভেক্টর কিন্তু আমাদের একটা পার্ট এইচএসসি লেভেলের। এই জন্য ভেক্টরটা শুধু বিগত সাল করেন, এনাফ এনাফ, ভেক্টর শুধু বিগত সাল করেন। আচ্ছা, খ বিভাগের সমতল সরলরেখা গোলক লাগবে কি? না, রাইসুল ইসলাম লাগবে না। সরলরেখা বলতে ওই যে 8 নম্বর অধ্যায় সেটা লাগবে না। আমি যা দিছি এর বাইরে কিচ্ছু লাগবে না। আপনি যে এমন কমেন্টস করছেন তাহলে আমি এটা দিছি কি জন্য? আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই 5টা অধ্যায় আপনারা প্র্যাকটিস করেন, আর কিছুই লাগবে না। খ বিভাগে আর কিচ্ছু লাগবে না, গ্যারান্টি দিলাম আমি, গ্যারান্টি। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, আপনি রাজি থাকলে আপনি এইভাবে প্রস্তুতি নিতে পারেন, এরপরে আপনি আপনার মতো প্রস্তুতি নিতে পারেন। আমি তো আমার পরামর্শ সাজেশন কাউকে চাপিয়ে দিতেছি না, আপনার ভালো লাগলে ফলো করেন, না লাগলে আপনার মতো করে করেন। তবে আপনাকে পরীক্ষায় এই প্রশ্নে আসবে এই রকমের কোনো সাজেশন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি এরকম সাজেশন কোনো কালেই দিই নেই, কারণ এনটিআরসির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি না কিবা এনটিআরসি কোথায় কোন নিয়মে প্রশ্ন করে। আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে জাস্ট পরামর্শ দিতে পারি, সিদ্ধান্ত নেওয়া, আমার পরামর্শ মানা না মানা হলো আপনার দায়িত্ব। স্যার বইয়ের চ্যাপ্টারগুলোই ইন্ডিকেট করে দেন প্লিজ। হ্যাঁ, এই একটা কথা বলছে ঠিক মতো, সাগর গোলাপ গ বিভাগ হতে বেশি মার্ক ক্যারি করবো সে এগিয়ে যান। সার্চ ভেক্টর এসএসসি বইয়ের নিয়মে করলে হবে। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। এসএসসি বই কি ভুল লিখছে নাকি? না লেখার থেকে তো কিছু লেখা ভালো। হ্যাঁ অবশ্যই, ফাহিমা সিদ্দিক অবশ্যই পাবে। আপনি তো মনে হয় আমাদের কোর্সে আছেন, আপনার এই সাজেশন কেউ এখন থেকে পড়লে সত্য অবশ্যই 100%। স্যার কলেজের জন্য পরামর্শ, একজনে বলছে যে অধ্যায়গুলো বইয়ে সিলেক্ট করে দেন। এই প্রশ্নটা সে একজনে ভালো মানের প্রশ্ন করছে। এই বইয়ের অধ্যায়গুলো আমি সিলেক্ট করে দিই। আমাদের এখানে এটা হলো চ্যাপ্টার 1, আমাদের মেইন বইয়ের এটা হলো চ্যাপ্টার 1, এটা হলো জোড়া সরল রেখা হলো চ্যাপ্টার 2, এটা হলো চ্যাপ্টার 3, এটা হলো ওই যে অ্যানালাইটিক জিওমেট্রি বই, আর এটা হলো চ্যাপ্টার 6, এটা হলো চ্যাপ্টার 11 অ্যান্ড 12। এই হলো চ্যাপ্টারগুলা। আর কিছু আছে কারো বলার থাকলে বলেন। আচ্ছা, এস.এম. আলমগীর হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। হাসান মাহমুদ নাজমুল কলেজ সাজেশন, আমি বলেছি কলেজ সাজেশন যারা প্রয়োজন তারা কমেন্ট করেন। আমি যদি দেখি অন্তত 100-র উপরেও আমার সাথে উপস্থিত থাকে আমি অবশ্যই লাইভ করব, কারণ একটা লাইভ করা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, কারণ এখানে আমাকে আগে স্টাডি করতে হবে, কলেজটা নিয়ে তো আরো বেশি স্টাডি করতে হবে, এরপরে লাইভে যুক্ত হতে হবে, আর কিছু না কিছু কারিগরি ব্যাপার আছে। আচ্ছা, জিওমেট্রি লিখতে টাইম লাগে, হ্যাঁ তা তো লাগবেই। জিওমেট্রি আপনার যে ক বিভাগে যে টাইমটা বাঁচবে এটা আপনি কি করবেন, ক বিভাগের টাইম খ বিভাগে ব্যয় করবেন। আপনার কিন্তু গ বিভাগের টাইম একদম অল্প লাগে। আমি আপনাকে বলি আপনার সবচেয়ে কম সময় লাগবে ক আর গ, ওই যে ক্যালকুলাসের বিভাগে। আমি আসতেছি ক্যালকুলাস নিয়ে আলোচনায়। ভেক্টর থিওরি পড়তে হবে না স্যার, যেগুলো বিগত সালে আসছে সেগুলো পড়েন। এই যে মৌ যেগুলো বিগত সালে আসছে সেগুলো পড়েন। রাবিয়া খাতুন গ বিভাগ সমস্যা কঠিন লাগে। আসলে গ বিভাগের সমস্যা কঠিন না, এটা আমরা স্টাডি করি কম, পড়ি কম, এটা আমরা শেষ পর্যায়ে প্রিপারেশন নেওয়া শুরু করি, এখানেই সমস্যা। রেকর্ড রাখিয়েন স্যার প্লিজ। রেকর্ড তো এমনিতেই থাকবে, আমার রাখতে হবে না স্যার। ভেক্টর থেকে জাস্ট 11 করেছি, 12 কেন প্রবলেম হবে কি? খুব একটা দরকার নাই। এই তো সাবিকুন নাহারকে পাওয়া গেছে, ধন্যবাদ। আমি কিন্তু খুঁজতেছিলাম সাবিকুন নাহারকে, আরো আমার অনেক কাছের স্টুডেন্ট আছে, তাদেরকে অবশ্যই আমি এখনো পাচ্ছি না। আচ্ছা, এই মুহূর্তে আমার ফেড কোর্সের যে স্টুডেন্ট আছে তাদের মধ্যেও 25% উপস্থিত নাই। আর এমনিতে আমাদের ফ্রি ক্লাস যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার এমটিভি লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অনুসারী আছেন, ফ্রি ক্লাস করেন, তাদের মধ্যে বেশিরভাগ উপস্থিতি আমি লক্ষ্য করতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনি সর্দার, আমি তো জানি আপনি আছেন, কিন্তু আমার তো স্টুডেন্ট আছে 1,500-এর উপরে আমার ফেড কোর্সে, কিন্তু তারা কোথায়? তারা আবার সাজেশন চাইবে আমার কাছে। গ বিভাগ স্কুল অর্ডিনারি প্রথম অধ্যায়, হ্যাঁ প্রথম তৃতীয় অধ্যায় পড়লে হবে কি? আমি গ বিভাগ নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কথা, রমা মণ্ডল রাধা কালকে পরীক্ষা দিয়েছিলেন, আপনি সম্ভবত কলেজ পর্যায়ের, আপনার মার্ক একটু কম এসেছে। আচ্ছা, আমি আর একটা কথা বলি, একটা ভালো কথা মনে পড়ছে। গতদিন যারা কলেজ পর্যায়ের আছেন, আমি যে একটা পরীক্ষা নিয়েছিলাম লিনিয়ার অ্যালজেব্রায়, আশা অনুরূপ ফলাফল কিন্তু অনেকেই করেন নাই, এবং 3 থেকে 4 জনে 0 মার্ক পাইছে। আপনারা হয়তো ভাবতেছেন আমি 0 মার্ক পাওয়াতে মনে কষ্ট নিয়েছি, না। যারা 0 মার্ক পেয়েছেন গত পরীক্ষায়, আমার এই লাইভটি আমি তাদেরকে উৎসর্গ করিলাম, কারণ তারাই আমার অনুপ্রেরণার অংশ। কারণ 0 মার্ক পাওয়ার পরেও পরীক্ষা অ্যাটেন্ড করেছে, এদের হলো আসল বুকের পাটা। পরীক্ষা দিয়েছে, নাম্বার পায় নাই, কিন্তু সে পরীক্ষা অ্যাটেন্ড করেছে।
এটাই হলো আমার জন্য সবচেয়ে জরুরি, যে আমি যুদ্ধক্ষেত্রে আসি, জয় পরাজয় যাই আসুক, আমি শেষ পর্যন্ত লড়ে যাব, এরকম লোকে আমার দরকার। এবং কালকের পরীক্ষা আমি এরকম কয়েকজন পাইছি যারা 0 মার্ক পাইছে, কিন্তু পিছপা হয় নাই, কিন্তু আমি তাদের প্রতি একটু মনে কষ্ট নেই নাই। আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আবারও লিনিয়ার অ্যালজেব্রাটা প্র্যাকটিস করেন। ফলাফল আমি দিয়ে দিছি আমাদের গ্রুপে, ওখান থেকে আপনি আবারও প্র্যাকটিস করেন। বিশেষ করে কোন একটা প্রশ্ন যেন সবাই উল্টাপাল্টা লিখছে, ও যে লিনিয়ার যোগাশ্রয়ী সমীকরণ, এই যে প্রশ্নটা আসছিল চ্যাপ্টার 3 থেকে, এখানে এটা অনেকে অন্য সিস্টেমে করে ফেলছে, সেই জন্য নাম্বার কাটা গেছে, অনেকে ইনভার্স পদ্ধতিতে করে ফেলছে, নাম্বার কাটা গেছে। যাই হোক, আমি চলে যাচ্ছি গ বিভাগে। আপনাদের অনেকের মূল্যবান সময় হয়তো আমি কিল করে ফেলতেছি। আপনারা বললে আমি গ বিভাগ শুরু করবো। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার নেট প্রবলেম হচ্ছে, পরে কি ডিলিট দেখতে পারবো? আপনি লাইভটা আপনার যারা বিভিন্ন কাজে কর্মে একান্তই কোনো সমস্যায় আছেন, তারা লাইভটি শেয়ার দিয়ে আপনার ফেসবুক আইডিতে নিয়ে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে আর খুঁজতে হবে না। আপনি এখানে অ্যাটেন্ড হবেন। বিষয় ছোট বাবু নিয়ে একা একা পড়ছি, তো ছোট বাবু নিয়ে একা একা পড়ছেন, আরে কারো 3টা বাবু আছে। গত বছর আমার এখানে অনেকেই বা শিক্ষক হয়েছেন, তার 3টা বাবু আছেন, 3টা বাবু নিয়ে পরীক্ষা দিয়ে সে পাস করছেন। আপনার তো একটা বাবু, 3টা বাবু নিয়ে অনেক লোকে আছে, এটা কোনো সমস্যা নাই। এটাই তো আপনার শক্তি। এই বাবুও বড় হবে, আপনার চাকরি হবে, বাবু বড় হয়ে যাবে, আপনি চাকরিতে জয়েন করে ফেলবেন, এটা তো আরো ভালো। আপনার বাবুর জন্য শুভকামনা রইল। স্যার সামনে পেইড বা প্রি কয়টি পরীক্ষা নেবেন? স্কুল পর্যায়ের পরীক্ষা আমি আর 2টা নিব, আর এমনি আমার নতুন 2টা বেসে ক খ বিভাগের আবার একটা পরীক্ষা নেওয়া আছে। আর এমনিতে আমার চূড়ান্ত পরীক্ষা তো 2টা হয়ে গেছে, ক খ। আমি এখন গ আর ঘ 2টা পরীক্ষা নেব স্কুল পর্যায়ে। আচ্ছা, গ শুরু করেন ইনশাল্লাহ 21 তারিখ থেকে, প্রতি বিভাগ 3 দিনে শেষ করব। আচ্ছা যাক, আপনার প্ল্যান আমাদেরকে জানিয়েছেন। আমি এখন আপনারা কমেন্টস করতে থাকুন, আমি আবারও পরে গ বিভাগ শেষ করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আমি চলে যাচ্ছি ঘ বিভাগের আলোচনায়। গ বিভাগ ক্যালকুলাস। এই ক্যালকুলাস নিয়ে আমি আপনাদের চমৎকার একটা সাজেশন দিব। আশা করি ক্যালকুলাস নিয়ে আপনাদের সকল চিন্তা আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই কাগজ কলম নিয়েই থাকবেন, এই খাতা কলম নিয়ে বসবেন। এখানে আমরা কোনো এই নাটক সিনেমার ক্লাস করতেছি না যে আমি শুনলে এনাফ। এখানে শুনলে এনাফ নয়, আপনাকে নোট করতে হবে এবং আপনি অন্য একটা কাজে নিজেকে মনোনিবেশ রেখে আমার ক্লাসে যুক্ত হচ্ছেন। যদি এমন হয় তাহলে আমি বলবো এই ক্লাস আপনার কোনো কাজে আসবে না। আপনাকে ক্লাসটাকে ইবাদতের মতো মনোযোগের সহিত ক্লাসে উপলব্ধি করতে হবে, ক্লাসটা করতে হবে। গ বিভাগ ক্যালকুলাস। এই ক্যালকুলাস নিয়ে আমি আজকে আপনাকে একটা সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করি এই পরামর্শ আপনার জীবনে খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। প্রথমত, আমার ক্যালকুলাসের গ বিভাগটাকে আমি 3টা পার্টে বিভক্ত করতে পারি। 1 নম্বরে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আমি বাংলায় যদি লিখি, কারণ আমাদের এখানে তো বেশিরভাগ বাংলা স্টুডেন্ট, অন্তরীকরণ একটা পার্ট। 2 নম্বর পার্টে আছে যোগজীকরণ। যোগজীকরণ 3 নম্বর পার্টে যোগজীকরণেরই মামাতো ভাই ক্ষেত্রফল। এই হলো 3টা পার্ট। এখন এই 3টা পার্টের প্রথম যে পার্টটা আছে আমাদের ফাংশন, ডোমেন, রেঞ্জ ও গ্রাফ। 2 নম্বরে আছে আপনার অন্তরীকরণ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সীমা, অবিচ্ছিন্নতা। আমি কিন্তু ইংলিশ ভার্সনে পড়া লোক, এখন বাংলা ভার্সনে ক্লাস নিচ্ছি। অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা। অন্তরীকরণ, যোগ্যতা। এরপরে অন্তরক সহগ। চার নাম্বার হলো লিবনিজ জের উপপাদ্য। তাহলে এখানে দেখো, ফাংশনের ডোমেন, রেঞ্জ, গ্রাফ, সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা, এই 2টা চ্যাপ্টার বেশিরভাগ ক্ষেত্রেই
বাধ্যতামূলক, বাধ্যতামূলক মানে এটার যে কোনো হয় ফাংশন ডোমেন রেঞ্জ গ্রাফ বাধ্যতামূলকে থাকে অথবা সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এটা বাধ্যতামূলক থাকে। দুইটার একটা থাকে, দুইটা থাকে না। আমরা যদি সর্বশেষ আমাদের 17তম প্রশ্নে ফাংশন ডোমেন রেঞ্জ লেখচিত্র এটা আসছে হলো বাধ্যতামূলকে, আর অন্তরীকরণ অবিচ্ছিন্নতা আসছে তারপরে। আচ্ছা, এখন কথা হলো এই দুইটা চ্যাপ্টার কেউ বাদ দিতে পারবে না, কেউ বাদ দিতে পারবে না। এখন এটা হলো তোমার বইয়ের চ্যাপ্টার 1, এটা হলো চ্যাপ্টার 2, এটা হলো চ্যাপ্টার 3। এই অন্তরক সহগ নির্ণয় এটা বাদ দিয়ে দিতে পারো যারা 70-75 পেতে চাও। অন্তরক সহগ নির্ণয় এসএসসি লেভেলের সাথে আরো কিছু কানেক্টেড আছে, তুমি এটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে ফাংশন অনেকে আবার বলে স্যার অনেক সময় প্রশ্নে বলে কি লেখচিত্র নির্ণয় করো ডোমেন রেঞ্জ করো, অনেক সময় বলে যে ডোমেন রেঞ্জ করো লেখচিত্র করো। অনেক কিছু মনে করে এখানে তুমি যেভাবেই বলুক তুমি ডোমেন রেঞ্জ আগে নির্ণয় করে তারপরে লেখচিত্র করবা। লেখচিত্র আগে করলেও সমস্যা নাই, পরে করলেও সমস্যা নাই। এটা নিয়ে অনেক একটা বিব্রত বোধ করে যে আমি কি লেখচিত্র আগে দিব না ডোমেন রেঞ্জ আগে দিব। এটা নিয়ে এগুলো নিয়ে কোনো সমস্যা নয়, তুমি লেখচিত্র আগে দিতে পারো, ডোমেন রেঞ্জ আগে দিতে পারো, পরেও দিতে পারো, এটা কোনো ব্যাপার না। এখন এগুলা থেকে তুমি কি শিখবা? এই সীমা এবং অন্তরীকরণ যোগ্যতা এটা কিন্তু একটা দুষ্টু চ্যাপ্টার। কেন আমি দুষ্টু চ্যাপ্টার বলি? এটা থেকে কিন্তু এরা প্রশ্ন অনেক সময় নতুনত্ব তৈরি করে দেয়, আবার কখনো ডাইরেক্ট কমন পড়ে যায়। তাহলে তোমার জন্য পরামর্শ কি দিব আমি? পরামর্শ হলো ফাংশন ডোমেন রেঞ্জ গ্রাফ সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এই দুইটা চ্যাপ্টার তোমার অনেক সময় তোমরা আসো কেঁচু খুঁয়ে যে মাটি খুঁড়ে কেঁচু বাইর করে এরকম কিছু প্রশ্ন বাইর করে, এরকম কিছু প্রশ্ন থাকবেই। এটা নিয়ে সারাদিন ভাবলে হবে না। এমন একটা 2 মার্ক 3 মার্কের জন্য এমন একটা পার্ট আসবে যে আমি শত অঙ্ক করলাম কিন্তু না আইসা ডোমেন নির্ণয় করো বা রেঞ্জ নির্ণয় করো, এমন একটা 2 মার্ক 3 মার্কের প্রশ্ন আইসা গেল। এটা নিয়ে তো প্যারেশান হওয়ার কিছু নেই, প্রত্যেক প্রশ্নে এরকম 2-4 মার্ক থাকেই। এটা নিয়ে প্যারেশানি করা যাবে না। তুমি যে কাজটা করবে, আর এই যে আমাদের ডোমেন রেঞ্জ বা আমাদের যে সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো, এক একটা বইয়ে এক একটা গাইডে এক এক নিয়মে করছে। আমি বলবো তুমি সবসময় একটা নিয়ম ফলো করো, মেইন বইয়ের নিয়মটা ফলো করো, অথবা তোমার যেটা ভালো লাগে যে কোনো একটা নিয়ম ফলো করো। এখানে তুমি সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা তুমি যে অঙ্কগুলা করবে বিগত সাল প্লাস অনুরূপ, এবং বিগত সালেই এনইউ গুলা চলে আসছে। বিগত সাল এবং এনইউ এই তিনটা করো, যেহেতু এটা বাধ্যতামূলক, এখানে ঝুঁকি নেওয়া যাবে না। এই ফাংশন ডোমেন রেঞ্জ গ্রাফ সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এখান থেকে তোমার 9 মার্ক আসবে। তাহলে অন্তরক সহগ নির্ণয় সেটা বাদ। আচ্ছা, এখন তুমি বলবে তাহলে আপনি কি সাজেশন দিলেন? আমি সাজেশন দিলাম হলো তুমি এই দুইটা চ্যাপ্টারের জন্য বিগত সাল এবং ওই সালের অনুরূপ এবং এনইউ করো। আমি তোমাকে অন্তরক সহগ নির্ণয়, আমি কিন্তু তোমার কয়েকটা অঙ্ক কমাই দিতে পারতাম, আমি তোমার তো চ্যাপ্টারে কমাই দিছি, তোমাকে পুরো অন্তরক সহগ নির্ণয় করে এটা বাদ দিয়ে দিছি। তোমরা যারা 75 থেকে 70 পেতে চাও, তাহলে কি এটা তোমাকে আমি সাজেশন দেই নাই? আমি তোমাকে যদি 100টা অঙ্ক দিয়ে এখান থেকে আবার 10টা কাইটা দিতাম তো লাভ হইতো? এটা কি সাজেশন? আর এটার গ্যারান্টি কে দিবে যে যেটা কাইটা দিছে ওইটা থেকে আসবে না? আমি তোমাকে পুরো অধ্যায় বাদ দিয়ে দিছি। এরপরে লিবনিজে কি করবা? লিবনিজ কিন্তু আসবেই। লিবনিজে তোমার 8 মার্ক 100% আসবে। তাহলে এইখানে গেল 8 মার্ক, এখানে গেল তোমার এই বাধ্যতামূলকের 9 মার্ক। তাহলে লিবনিজে তুমি কি করবা? তুমি পড়বা হলো লিবনিজের উপপাদ্য এবং এর সাথে রিলেটেড অঙ্কগুলা, রিলেটেড ম্যাথ। এখানে এই লিবনিজের উপপাদ্যের চ্যাপ্টারে তোমাদের সাকসেসিভ অন্তরীকরণ, অর্থাৎ লিবনিজের চ্যাপ্টারটা কিন্তু 2 পার্ট, তোমরা জানো। চ্যাপ্টার 4A, চ্যাপ্টার 4B। চ্যাপ্টার 4A টা বাদ দিবা, চ্যাপ্টার 4 এটা বাদ দিয়ে দিতে পারো। তাহলে গতবার কিন্তু লিবনিজের উপপাদ্য আসে না, এবার লিবনিজের উপপাদ্য একটু গুরুত্বপূর্ণ। তাহলে লিবনিজের এখন অনেক সময় কি হয়, লিবনিজের উপপাদ্য পুরোটা আসলো না, তোমাকে বললো যে লিবনিজের উপপাদ্যটি বিবৃতি করো, এর সাহায্যে একটা অঙ্ক দিয়ে দিল প্রমাণ করো। এখন দেখা যায় এখানে 2 মার্ক আর 6 মার্ক লিয়াজু করে দিল। 6 মার্কের জন্য তুমি 2 মার্কের কারণে 6 মার্ক টাচ করতে পারতেছো না। এজন্য লিবনিজের উপপাদ্যের স্টেটমেন্টটা 100% মুখস্থ রাখতে হবে এবং প্রমাণটা শিখে ফেলতে হবে এবং এই রিলেটেড ম্যাথ করবা। তাহলে দেখো তুমি হয়তো বলবা স্যার আপনি তো সাজেশন দেন না, আমি তোমাকে যে সাজেশন দিতেছি, পরামর্শ দিতেছি, আমি তো তোমাকে চ্যাপ্টার 4 পুরো বাদই দিয়ে দিলাম। তাহলে তোমাকে একটা অধ্যায়ের অর্ধেকটা এমনি বাদ দিয়ে দিলাম। তোমাকে কি বলছে? বিগত সালের যে লিবনিজের উপপাদ্য এবং বিগত সালে লিবনিজ থিওরামের আলোকে যে অঙ্কগুলো আসছে তুমি সেগুলো ফলো করো এবং অনুরূপ কিছু অঙ্ক করো। তাহলে একটা চ্যাপ্টার অর্ধেক আমি তোমার ডিলিট করে দিলাম, বাকি অর্ধেকের উপর তুমি প্রস্তুতি নাও। তাহলে ফাংশন ডোমেন রেঞ্জ গ্রাফ
এটা হলো বাধ্যতামূলক প্রশ্ন, কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, অথবা সীমা অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্যতা এটাও বাধ্যতামূলক থাকে, দুইটা যে কোনো একটা থাকে, কোনটা থাকে আমি নিশ্চিত নয়, তবে বেশি এক এক বছর এক একটা থাকে। এখানে বিগত সাল করবা, অনুরূপ করবা, এনিও করবা। আর অন্তরক সহগ নির্ণয় এটা আমি বাদ দিয়ে দিয়েছি। লিবনিজের উপপাদ্য এবং লিবনিজের উপপাদ্য রিলেটেড গাণিতিক সমস্যা বিগত সাল ফলো করে ওই নিয়মের বাকিগুলা করবো। আরেকটা জিনিস আছে লিবনিজের, এ ওয়াই এন্ড নট, এটা করার দরকার নাই। এটা যারা 100তে 100 পেতে চাও তারা করবা, বাকিরা করার দরকার নাই। যারা 100তে 100 পেতে চাও তাদের জন্য তো আসলে সাজেশন দিয়া তাদের ক্ষতি করা ছাড়া কোনো লাভ হবে না। আর বাধ্যতামূলক প্রশ্ন, অনেকে প্রশ্ন করে স্যার বাধ্যতামূলক প্রশ্নটাকে আনসার করতেই হবে, তোমার প্রশ্নে উল্লেখ করে দিল এত অংশ হওয়া এতটি প্রশ্নের উত্তর দাও, তাহলে তো ওটা দিতেই হবে, ওটা দিতেই হবে, ওটা না দিলে ওটা নাম্বার কাটা যাবে, বাকি আর দুইটা তুমি টাচ করতে পারবা। বাধ্যতামূলক একটা আর অন্য দুইটা, আর বাধ্যতামূলকটা তুমি না দিলে অন্য দুইটা দিলে তুমি নাম্বার পাবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলকটা বাদ দিয়ে অন্য তিনটা তুমি দিতে পারবে না। বাধ্যতামূলক আর যে কোনো দুইটা, বাধ্যতামূলক না দিলে অন্য দুইটা দিতে পারবে, নাম্বার পাবে। আর আমি পরামর্শ দিব যে কোনো একটা বিভাগ একত্রে অ্যান্সার করবে, যে কোনো একটা বিভাগ একত্রে অ্যান্সার করবে। আচ্ছা, এখন কথা হলো এখানে তো তোমার অন্তরীকরণের অংশের ফল আমি সাজেশন দিচ্ছি, এবার আসো যোগজীকরণ। যোগজীকরণ নিয়ে আমি কি করব? যোগজীকরণ, যোগজীকরণ যারা একটু দুর্বল, যারা 70-75 মার্ক তুলতে চাও তারা যোগজীকরণ বাদ দিয়ে দিতে পারো। কারণ হলো যোগজীকরণে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার 11 থেকে শুরু করে চ্যাপ্টার 10, 11, 12, 13, 14, 15 এইগুলো হলো তোমার যোগজীকরণ। যোগজীকরণের ভিতরে আবার আরেকটা পার্ট আছে, এটা হলো অনির্দিষ্ট, আর নির্দিষ্ট আছে হলো চ্যাপ্টার 16 নির্দিষ্ট। যারা বেশি দুর্বল তারা যোগজীকরণটা অ্যাভয়েড করতে পারো। কেন অ্যাভয়েড করবা? এখন যারা 80+ মার্ক উঠাইতে চাও তারা অ্যাভয়েড করতে পারবা না। আমি আবার বলতেছি, যারা 80+ মার্ক উঠাইতে চাও তারা অ্যাভয়েড করতে পারবা না। যারা 70 থেকে 80-র ভিতরে থাকবে তারা অ্যাভয়েড করতে পারো। কথা কিন্তু ভালো করে আমার কথা খেয়াল করবা তাহলে। আর যারা মোটামুটি যে স্যার অ্যাভয়েড করবো না, আমাকে কিছু দেন আমি করি অন্তত যাতে যদি লাগে যায়, তাদের কথা বলবো তারা এই 10 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়, ওই যেগুলো এসএসসি লেভেলের অঙ্ক এটা করবে, আর 16 নম্বর অধ্যায় করবে বাস। যারা মোটামুটি কমন পেতে চাও এই 4টা অধ্যায় করবে। আমি আবার বলতেছি 10, 11, 12, 16 এগুলা সব পুরা সবগুলো অধ্যায় মিলে কিন্তু তোমার 8 মার্ক। খেয়াল করেছো? এই সবগুলো অধ্যায় মিলে 8 মার্ক। এখন এখানে 10, 11, 12, 16 শুধু বিগত সাল করো, তার সাথে অনুরূপ নিয়ম কিছু প্র্যাকটিস করো। তাহলে যারা বেশি দুর্বল তাদেরকে কিন্তু আমি যোগজীকরণ আপাতত বাদ দিয়ে দিছি। এখন ধরো তুমি বাদ দিছো কিন্তু দেখছো যে তোমার সব প্রস্তুতি সম্পূর্ণ, তাহলে তুমি করো, কোনো সমস্যা নাই, কিন্তু আপাতত আমি বাদ দিছি। আর যারা করতে চাও, যে মোটামুটি করতে চাও, রিস্ক নিতে রাজি নাই, 10, 11, 12, 16 এই অধ্যায়গুলা বিগত সাল তুমি এবং অনুরূপ গুলা ফলো করো, ইটস এনাফ। তাহলে আমি কিন্তু অনেক অধ্যায় এখানে কমিয়ে দিচ্ছি, আমি শুধু কমাইতে পারি নাই 1 নম্বর, 2 নম্বর আর লিবনিজ, এখানে কিন্তু আমি হাত দিতে পারি নাই 1, 2 লিবনিজ। তবে লিবনিজে আমি হাত দিছি। কিভাবে হাত দিছি? লিবনিজের তোমার আমি কিন্তু সাকসেসিভ অন্তরীকরণ অংশটা বাদ দিয়ে দিয়েছি, দ্বিতীয় পার্টটা রাখছি। তাহলে আরেকটা হলো ক্ষেত্রফলে শুধু তুমি ক্ষেত্রফল শুধু চ্যাপ্টার ওই যে 21 করো, বিগত সাল। এখানে কিন্তু বেসিক বিষয়গুলো লাগবে, বেসিক যে সূত্র নাইলে অঙ্ক করা সম্ভব নয়, বিগত সাল, বেসিক এবং এনইউ এগুলা করতে হবে। তাহলে কেন এই ক্ষেত্রফল থেকে তোমার 8 মার্ক? তাহলে আমি যেহেতু তোমার এটা বাদ দিছি, আমার 25-এর হিসাব আমি দিই, এ হলো আমার ধরো 25-এর হিসাব, আবার আসতেছে 25-এর হিসাবে 9, এই দুইটার যে কোনো একটা 9 অথবা দুইটা থেকে দুইটা যদি আলাদা আসে তাহলে তো আরো ভাগ্য ভালো, দুইটা থেকে দুইটা আলাদা আসলে ভাগ্য আরো ভালো। আমি দিচ্ছি একটা, এখানে লিবনিজের থেকে আমার 8, এইখান থেকে আমার 8, এ হলো আমার 25। আর যারা রিস্ক নিতে রাজি নাই তারা যোগজীকরণের 10, 11, 12, 16 করো। আর যারা মোটামুটি কাভার করে ফেলছো তারা এই যোগজীকরণের চ্যাপ্টার সবগুলা করতে হবে। আমি 3 ক্যাটাগরি 4 ক্যাটাগরি লোকের জন্য সাজেশন দিছি, স্পেসিফিক কোনো সাজেশন দিনে আমার কথা বোঝার চেষ্টা করবা। এ হলো তোমার ক্যালকুলাস নিয়ে তোমাদের অনেকে বলছো যে স্যার আমার কিছু কমাই দেন, সহজ করে দেন। আমি কিন্তু ক্যালকুলাস বলে দিছি। এখানে একজনে বলছে স্যার যদি বলে যে লেখচিত্র অঙ্কন করে
ডোমেন রেঞ্জ চিহ্নিত করো, তখন কি করব? তখন আপনি আপনার স্বাভাবিক গতিতেই করে ফেলবেন। ওই লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ করতে বললেও যা ফলাফল আসবে, লেখচিত্র থেকেও তা আসবে। আপনি আপনার লেখচিত্রের দিকে তাকাই করতে অনেক সময় ঝামেলায় পড়ে যাবেন, আপনি আপনার মতো করে ফেলবেন, ওনারা বুঝবে যে এটা লেখচিত্র থেকেই করা হয়েছে। কারণ লেখচিত্র থেকে যে ফলাফল আসবে আপনার ফাংশন থেকে তো একই ফলাফল আসবে, অতএব এটা নিয়ে এত প্যারেশান হওয়ার কিছু নাই। আপনি কিভাবে করছেন এটা কি যিনি খাতা কাটবো উনি কি জানে আপনি কোথা থেকে করছেন? এই জন্য এটা নিয়ে এত প্যারেশান হওয়ার কিছু নাই। হ্যাঁ, এরপরে ওই যে আপনার প্রশ্নের উত্তর দিছি, বাধ্যতামূলক উত্তর না করলে কি সমস্যা হয়? বাধ্যতামূলক উত্তর না করলে বাধ্যতামূলকের মার্ক পাবেন না, এটা তো সোজা কথা। অন্য দুইটার মার্ক পাবেন আর নাম্বার পাবেন না। একজন অলরেডি রিপ্লাই দিয়ে দিছে। ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলছি, ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। হ্যাঁ, সুজন মালাকার ক্ষেত্রফল নির্ণয় করা, কারণ আপনি যদি যোগজীকরণ তো আসলে বাদ দেওয়া আমার মনের মধ্যে ছিল না, আমি বাদ দিছি বাধ্য হয়ে, কারণ এখানে অনেকগুলো চ্যাপ্টার, যারা দুর্বল, যারা আগে থেকে পড়ে নাই, তারা এখন এই বিশাল যোগজীকরণ করতে গিয়ে বিপদে পড়বে। এখন আপনি যোগজীকরণ করলেন না, কিন্তু ক্ষেত্রফল তাহলে বাদ দিয়ে দিলে আপনারা করবেনটা কি? এই জন্য যারা যোগজীকরণ বাদ দেবেন ক্ষেত্রফল তো 100% করতে হবে, কারণ ক্ষেত্রফলে ছোট্ট একটা অঙ্ক আসে, সহজ একটা কমন অঙ্ক আসে, ক্ষেত্রফল রিলেটেড একেবারে কমন অঙ্ক আসে। আর এখানে ক্ষেত্রফলের অঙ্ক করতে গেলে লাস্টে ক্ষেত্রফলে এখানে গামা বিটার একটা প্রয়োগ আসে। গামা বিটা চ্যাপ্টার 19-এর সহযোগিতা নেবেন। এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রি দেওয়া আছে। গামা বিটা ফাংশনের সম্পূর্ণ অধ্যায়ের ক্লাস আমি পূর্ণাঙ্গ ফ্রি দিয়ে রাখছি। আপনি যদি গামা বিটা ফাংশনের ক্লাসটা দেখতে চান, আপনি ইউটিউবে গিয়ে লিখবেন গামা ও বিটা ফাংশন এমটি বিল্লাল, এই শব্দটা লগে যোগ করে দিবেন, দেখবেন আমার ভিডিও ক্লাসটা চলে আসবে। আমার এখানে 2টা ক্লাস আছে, নতুন ক্লাসটা দেখবেন যেটা কিছুদিন আগে আপলোড করা। যোগজীকরণ বাদ দিছে, বাকি অধ্যায়গুলো কমপ্লিট করবো স্যার। হ্যাঁ, রাশেদ সরকার বলে ফেলছে স্যার, লাইভ রেকর্ড করে গ্রুপে দিবেন প্লিজ স্যার। ক্ষেত্রফল নির্ণয় বিষয় বলেছি। আচ্ছা, তিতু চন্দ্র সরকার, ক খ গ গ্রুপে মোটামুটি ভালো, কিন্তু গ গ্রুপে একটু দুর্বল স্যার, দয়া করে গ গ্রুপে একটু সাজেশন দিলে উপকৃত হতাম, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলে ফেলছি তিতু সরকারকে নিয়ে। অনেক ধন্যবাদ। গ বিভাগটা প্রেশার অনেক কমিয়ে দিলেন, ধন্যবাদ। অবশ্যই কিন্তু এর থেকে আর কিছু কমাবেন না, আমি কিছু কমাইলাম, আপনি আবার কিছু কমাইলেন, লাস্ট পর্যন্ত কিছুই থাকবে না, সাবধান। ঘ বিভাগ শুধু চ্যাপ্টারগুলো বললেই হবে। আচ্ছা, বলতেছি একটু পরে ঘ বিভাগ নিয়ে আমরা আসতেছি কথা। আমি গ বিভাগের আলোচনা শেষ করি। আমাদের রাকিবুল রিজু বলছে স্যার ফাংশন, ডোমেন রেঞ্জ, গ্রাফ, অন্তরীকরণ, যোগ্যতা, ক্ষেত্রফল, লিবনিজ। হ্যাঁ, ঠিক আছে, এই তো ঠিক আছে, গুড। আচ্ছা, মুস্তফা কামাল, ইনশাল্লাহ পারবো। নাসরিন সুলতানা, গ বিভাগ বলেন, যাচ্ছি গ বিভাগে। B6 মৌসুমী, ধন্যবাদ। গ্রাফ কি গ্রাফ পেপারে একটা হবে, আঁকতে হবে? এই তো আর একটা প্রশ্ন, আব্দুল গাপ্পার, এটা একটা কমন প্রশ্ন। গ্রাফ পেপারে আপনার গ্রাফ আঁকতে হবে না, অনেক গ্রাফ আছে, গ্রাফ পেপারে মিলাইতেও পারবেন না, সাবধান। তবে গ্রাফ করার সময় অবশ্যই স্কেল ব্যবহার করবেন। কোনো অবস্থায় স্কেল ছাড়া করলে হবে না। আপনি স্কেল ব্যবহার করেন, পেন্সিলও ব্যবহার করতে পারেন, কলমও ব্যবহার করতে পারেন। পেন্সিল ব্যবহার করলে আপনি মুছে ঠিক করতে পারবেন, কলম ব্যবহার করলে আপনি মুছে ঠিক করতে পারবেন না, পার্থক্য এতটুকুই। কিন্তু গ্রাফ পেপারে অনেক গ্রাফ মিলবে না। নতুন কোনো বেস আছে কি? আমি পরীক্ষাগুলো দিতে চাই ভর্তি হয়ে আপনার কাছে। আচ্ছা, দত্ত জয়া, আমার এখানে পরীক্ষার জন্য আমার কোনো বেস নাই, কারণ আমি একা মানুষ। এই পরীক্ষার জন্য বেস চালু করা মানে আমি প্রতিদিন পরীক্ষা নিতে হবে, প্রতিদিন আমার একটা দায়িত্ব চলে আসবে। আমি পরীক্ষার কোনো বেস নিই না, আমার মূলত আমার যে ফেড কোর্সগুলো আছে সেখানে আমি পরীক্ষা নিই, সাথে আমার এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে যারা অনুসারী আছে তাদের জন্য পরীক্ষাগুলো উন্মুক্ত, সবাই ফ্রি পরীক্ষা আমার অ্যাটেন্ড করতে পারে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য আমার এখানে আলাদাভাবে আপনাকে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আপনি যদি আপনার এই কোর্সটা সংক্ষেপে শেষ করতে চান, তার জন্য আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, সেটা আমি ব্যবস্থা করে দেবো। অর্থাৎ পূর্ণাঙ্গ কোর্স অথবা বিভাগ ওয়াইজ। আমি আজকে লাইভের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, যারা এই শেষ সময়ে ধরেন ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ এরকম কোনো বিভাগ স্পেসিফিক সমস্যা আছে, আমি তাদের জন্য বিভাগ ওয়াইজ আমি কোর্স করার সুযোগ সৃষ্টি করে দিয়েছি। শেষ সময়ে আইসা এটা করতে পারেন, কিন্তু শুধু পরীক্ষার জন্য আমার এখানে অ্যাডমিশন নিতে হবে না, পরীক্ষা একদম ফ্রি। তানবীর পলক, ক্ষেত্রফলের 2 পার্ট, ফোলার ও কার্তেশীয় দুটাই করতে হবে। যেহেতু যোগজীকরণ বাদ দিবেন, বিগত সাল ফলো করে, বিগত সালে বেশি ফোলারে আসছে আমি দেখছি, কার্তেশীয় খুব একটা আসে নাই। তারপরে বিগত সাল ফলো করেন, বিগত সালের আলোকে করেন। মিস্টার শারমিন ইসলাম, স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগতেছে, অনেক যুক্তিসঙ্গত কথা বলেন, সবার কথা পাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ক্ষেত্রফলে গ্রাফ দিতে হবে কি? ক্ষেত্রফলে গ্রাফ দিলেও ইচ্ছা, না দিলে গ্রাফ কি মানে না, সাদা খাতায় চিত্র আঁকবেন, গ্রাফের জামালা করবেন না, সাদা খাতায় যতটুকু পারেন আনুমানিক চিত্র আঁকা ফালাই রাখবেন, অত আহামরি কিছু করতে হবে না। সুজন, গ বিভাগ নিয়ে বলতে বলছেন। আচ্ছা, বলছি। ফারুকস, ফাংশন, ডোমেন রেঞ্জ, গ্রাফ পারি না, কোন জটিল লাগছে? আচ্ছা, এই রিলেটেড ক্লাস ফাংশন, ডোমেন রেঞ্জ, গ্রাফ আমার এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলে 10টা লেকচার সবার জন্য আমি ফ্রি দিয়ে রাখছি। আপনি ফাংশন, ডোমেন রেঞ্জ, গ্রাফ, এটা এমটি বিল্লাল শব্দটা সাথে লাগাই দেবেন, আমার 10টা সিরিয়ালের ক্লাস আপনি পেয়ে যাবেন। গ্রাফ কি গ্রাফ পেপারে আঁকতে হবে না এই বিষয়ে বলছি, না দরকার নাই।
ডি পার্ট কোর্স করতে চাই। আচ্ছা আমি যারা ওই যে বিভাগ ওয়াইজ আমার কোর্সে যুক্ত হতে চান, বিভাগ ওয়াইজ যুক্ত হতে চান, আমি তাদের জন্য, যদিও আমার এইখানে ফোন নাম্বার দেওয়া ঠিক না, তারপরে আমি দিতেছি, আপনারা নোট করে রাখতে পারেন। আমার ফোন নাম্বারটি 01720991523। শুধু বিভাগ ওয়াইজ যারা যুক্ত হতে চান, বিভাগ ওয়াইজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, কোনো অবস্থাতেই সরাসরি ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধু বলবেন আপনি কি জানতে চান, সেই কথাটা বলবেন। এই নাম্বার 01720991523, খাতা নাম্বারটা নোট করে নেন। আমি এখন এই নাম্বারটা মুছে ফেলতেছি, কারণ আমি মূলত পড়াইতে আসছি, আমি কিন্তু আমার কোর্সের বিষয়ে কথা বলতে এখানে আসেনি। আপনারা বলাতে আমি বলছি, কোর্স তো বহুত করেছে, হাজার হাজার স্টুডেন্ট পড়াইছি, এখন আমি একটু সেবা করতে চাই, মূলত সেবার উদ্দেশ্যে নিয়ে আমার এই লাইভ ক্লাসগুলো দেওয়া। না হলে আমি ইচ্ছা করলে এই ক্লাসগুলো শুধু আমার ফেড কোর্সের স্টুডেন্টদের জন্য আমি আলাদা করাইতে পারতাম, আমি সেটা করি নাই। আমি চাইছি যে আপনাদের সবার স্বার্থে, জনস্বার্থে কিছু করার জন্য। গ বিভাগ এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ মিজানুর রহমান। যাই হোক, আপনাকে ধন্যবাদ। দিলরুবা আয়াত, ফাংশনের গ্রাফ পেপারে ড্র করবো নাকি এর খাতায়? এই কথার উত্তর আমি দিয়ে দিছি, আপনি অবশ্যই খাতায় করবেন, গ্রাফ পেপার অনেক ঝামেলা পড়ে যেতে পারেন। আমি চলে যাচ্ছি ঘ বিভাগ নিয়ে। আপনাদের আর কোনো কথা না থাকলে আমি ঘ বিভাগে চলে যাচ্ছি। ডোমেন রেজ অন্তর্গঞ্জ সারের নিয়মটা বেস্ট, ধন্যবাদ। আমি সবসময় একটা নিয়ম ফলো করার চেষ্টা করি। আপনাদের কাছে তো বিভিন্ন গাইড, বিভিন্ন বই, বিভিন্ন কিছু আছে, আমার কাছে তেমন খুব একটা কিছু নাই, একটা বই আছে, আর আমি যে স্টুডেন্ট পড়াইতেছি সারা বছর, সেই নিয়মগুলোতে আলোকে আমি করাই যাচ্ছি। আমি ইদানিংকালে আমি ওই বই পুস্তক এগুলো খুঁজি না, আমি আমার ওই এক নিয়মে চালাই যাইতেছি। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো আমি পড়ে দিছি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে, আর স্যার 100 নম্বরে একটা পরীক্ষা নিলে ভালো হতো। লিটন খান, 100 নম্বরের পরীক্ষা আমি নেব না, কারণ 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন করা, খাতা দেখা, এগুলার টেকনিক্যাল বিষয় দেখাশোনা করার মতো ক্যাপাসিটি, শক্তি, সামর্থ্য, জনবল কোনোটাই আমার নাই। এই জন্য আমি বিভাগ ওয়াইজ পরীক্ষা নিতেছি, কারণ এখানে আমাকে সহযোগিতা করতে হলে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স ধারী লোক থাকতে হয়, আবার প্রযুক্তিও একই সাথে বুঝতে হয়, একই সাথে প্রযুক্তি আবার ম্যাথমেটিক্স অনার্স মাস্টার, দুইটার সমন্বয়ে লোক আমি ম্যানেজ করতে খুব একটা পারি না। মানে আমাকে সহযোগিতা করার কোনো এখানে লোক নাই, বিদায় আমি শুধু বিভাগ ভিত্তিক পরীক্ষা নিচ্ছি। আমি পূর্ণাঙ্গ 100 নম্বরের পরীক্ষা নেওয়ার আমার কোনো পরিকল্পনা নাই, আমি এই জন্য বিভাগ ভিত্তিক পরীক্ষা নিতেছি। যাই হোক, আমার কথা বলার শেষ, এবার আমি চলে যাচ্ছি শেষ অংশে। আমি লাইভটা বলছিলাম 1.5 ঘন্টা শেষ করবো, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। আপনারা চাইলে কলেজ পর্যায়েরও একটা সাজেশন নিয়ে আসবো। কলেজ পর্যায়ের মনে হয় একদিনে বলা সম্ভব হবে না, 2 দিন লাগবে। আপনার রুলস ফলো করছি, আমি ভর্তি নাই, বাট আপনার রুলস ফলো করছি, ধন্যবাদ আমার রুলসে ফলো করার জন্য। আচ্ছা, ঘ বিভাগ নিয়ে এবার কথা শুরু করতেছি। ঘ, যেটা হলো এই ঘ বিভাগেই অনেকের কিন্তু অনেকের কাছে আতঙ্কের নাম হলো ঘ বিভাগ। ঘ বিভাগটা হলো অনেকের কাছে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিভাগ, হলো এই ঘ বিভাগ। আচ্ছা, আমি সবাইকে এই গ বিভাগের একটা ছবি উঠিয়ে রাখতে বলতেছি, সবাই একটা স্ক্রিনশট অথবা পিক উঠিয়ে রাখুন। এরপর আমি মুছে ফেলতেছি বোর্ডটা। আমাদের ঘ বিভাগ হলো সাধারণ অন্তরক সমীকরণ। গ বিভাগ হলো সাধারণ অন্তরক সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট করব, আমার এই ক্লাসটি যদি তোমাদের বিন্দু পরিমাণও উপকারে আসে, তোমরা উপকৃত হও, অবশ্যই একটি করে হলেও সবাই লাইভটি শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করবে, তাহলে তোমার অন্য বন্ধুদের কাছে আমার ক্লাসটি পৌঁছে যাবে সহজেই এবং তারাও উপকৃত হবে। এতটুকুই, তোমাদের কাছে তো আমার আর তেমন কিছু চাওয়ার নাই। আমার চাওয়ার হলো শুধু এতটুকুই যে সবাই লাইভটি শেয়ার করবে, এতটুকুই, আর তেমন কিছু নয়। এটা হলো সাধারণ অন্তরক সমীকরণ। এটা নিয়ে আমি একটু একেবারে দিক নির্দেশনামূলক কথা বলবো তোমাদের সাথে। সমীকরণ, এখানেও আমাদের নাম্বার হলো 25। এখানে আমাদের দুইটা পার্ট, একটা পার্ট হলো অর্ডিনারি, আর একটা পার্ট হলো অ্যাপ্লাইড ম্যাথ। অর্ডিনারি বিষয়টা হলো অনার্স সেকেন্ড ইয়ারের বই বা ডিগ্রি স্তরেও আছে বইটা। অ্যাপ্লাইড ম্যাথটা হলো আমাদের অনার্স ফোর্থ ইয়ারের বই। এখন তো এক এক ইয়ারে এক একটা এলোমেলো করে ফেলছে, আমি আগের কথা বলতেছি। এবার আসো অর্ডিনারি, আমাদের সিলেবাস রিলেটেড। অনেকেই বলতে চাচ্ছে স্যার অর্ডিনারি কোন কোন চ্যাপ্টার সিলেবাসে আছে, এই জিনিসটাই আজও ক্লিয়ার হইতে পারলাম না। আমি কিন্তু এই সংক্রান্ত একটা লাইভ করেছিলাম যে অর্ডিনারি স্কুল পর্যায়ে সিলেবাস নিয়ে। সবাই তো আর সব লাইভে উপস্থিত থাকে না, আর ফেসবুক তো একটা টেকনিক্যাল বিষয়, সবার সামনে যায় না। আর অনেকে আছে ক্লাস ঠিকই করে কিন্তু
ওই যে আমার ফেসবুকে যে ফলো বাটন আছে, ফলো অপশনটা আছে, এটা ক্লিক করতে চায় না অলসতার কারণে, বা এমনি ক্লাস করবে, দিবে না, ফলো দিবে না। তো সেক্ষেত্রে সে অনেক কিছু মিস করে, তার জন্য আমার কিছু করার নাই। এখন আপনি যদি আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে যেহেতু আপনি এই লাইনের লোক, আপনার দরকার, তাহলে না নোটিফিকেশন আপনার কাছে যাবে, অন্যথায় তো যাবে না। তো এই যে এই অর্ডিনারি নিয়ে আমি কথা আগেও বলেছি, আজকে আবার বলতেছি। আমি অর্ডিনারির প্রশ্নটা আমাদের বাধ্যতামূলক, এটা হলো আমাদের বাধ্যতামূলক, বাধ্যতামূলক। ও পুরোটা কিন্তু বাধ্যতামূলক নয়, এখানে আবার একটা ভাগ আছে, পার্ট আছে। বাধ্যতামূলক পুরো অর্ডিনারি নয়, অর্ডিনারি আমি আগে সিলেবাসটা দিয়ে দিচ্ছি। অর্ডিনারি আমরা প্রথমত চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, এই দুটো চ্যাপ্টার আমাদের বাধ্যতামূলক। এরপরে আরেকটা পার্ট আছে আমাদের চ্যাপ্টার 10, 11। এরপরে আরেকটা আছে, আমি এটা আলাদা লেখার পিছনে কারণ আছে, এইভাবে আমি লিখছি, আমি এইভাবেই আলোচনা করব। আর অ্যাপ্লাইড ম্যাথে আছে আমাদের ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার আর ল্যাপ্লাস। আমি অর্ডিনারির প্রথম অংশ নিয়ে কথা বলি। এই অর্ডিনারির চ্যাপ্টার 1 এবং 3 করা হলো বাধ্যতামূলক, 9 মার্ক। আর এখান থেকে আসবে 8 মার্ক। তাহলে এখন আপনি চ্যাপ্টার 1 এবং 3 কি করবেন? চ্যাপ্টার 3 কিন্তু আসলে শুধু চ্যাপ্টার 3 নয়, এটার ভিতরে 7টা পার্ট। চ্যাপ্টার 3 এমনও অঙ্ক আছে, একই অঙ্ক 4 নিয়ম 5 নিয়মে করা যায়। এখন আমাদেরকে চ্যাপ্টার 3-তে মূলত শেখানো হচ্ছে যে এই চলক পৃথিবী, মানে সমাধানের বিভিন্ন পদ্ধতি, অর্ডিনারি সাধারণ অন্তরক সমীকরণের সমাধানের পদ্ধতি, বিভিন্ন নিয়মে অঙ্ক করা আছে। তো এখানে আমি কি পরামর্শ দিব আপনারা শুনেন। অর্ডিনারি প্রথম যে বেসিক পার্টটা আছে চ্যাপ্টার 1, এটাতে কয়েকটা ক্যাটাগরি, কি কয়েকটা সংজ্ঞা আছে, ক্রম, ডিগ্রি, এরপরে 3-4টা ম্যাথ আছে যেগুলা আপনার বিগত সালে আসছে বা এনইউতে আসছে, সেগুলা করেন। এখানে আপনি শুধু এই যে আপনার পরীক্ষা বিগত সাল প্লাস এনইউ করেন। আর এই চ্যাপ্টার 3-তে এত পরিমাণ অঙ্ক বিগত সালে ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, আপনি এখানে শুধু বিগত সাল করেন, এই চ্যাপ্টার 3টা শুধু বিগত সাল করেন, তাহলে ঘুরে ফিরে সব চলে যাবে। বিগত সাল আপনি কোনগুলো করবেন? স্কুল আর কলেজ দুইটাই করতে হবে, স্কুল প্লাস কলেজ। এখন আপনি আবার বলবেন আমি তো শুধু স্কুলের পরীক্ষা দিব, আমি কলেজ করবো কেন? আমি তো শুধু কলেজ দিব, স্কুল করবো কেন? আমি বলবো আপনি বোকার স্বর্গে বসবাস করেন। এটা তো পরীক্ষা আসছে মানে এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে স্কুল আর কলেজ পর্যায়ে নিয়ে কথা না, আপনার তো সিলেবাসে আছে অধ্যায়টা। তা আপনি শুধু এই বিগত সালটা ফলো করেন। এখন আর বেসিক পড়ার সময় নাই, বেসিক পড়ার সময় শেষ। আপনি স্কুল এবং কলেজের বিগত সালের প্রশ্নগুলো চ্যাপ্টার 3 করেন। এখানে আরেকটা কথা আছে, আমি একটু আগে হিসেব করছিলাম, 14টা সাল আপনার এই একই প্রশ্ন 4-5 বার আসছে, এরকম প্রশ্ন বহু আছে। যেইটা বারবার আসছে সেটাকে একটু বেশি প্রাধান্য দিবেন, তাহলে বিগত সাল করেন, ইটস এনাফ। আর এখানে পরের এটা বিগত সাল প্লাস অনুরূপ করতে হবে, বিগত সাল প্লাস অনুরূপ। তাহলে এই আপনার 9 এবং 8, আপনার এই দুইটা প্রশ্ন আপনি পাইলেন। আর এটা হলো চ্যাপ্টার 6 হলো, আমি বলতেছি এটা অতিরিক্ত। যারা একেবারে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চান, 100-তে 100 পেতে চান, তারাই চ্যাপ্টার 6 করবেন, বাকিরা বাদ দিয়ে দিবেন, তাহলে দেখেন আমি কিন্তু আপনাকে কয়টা চ্যাপ্টারের ভিতরে নিয়ে আসছি? চ্যাপ্টার 1, 3 এটা ধনী গরিব সবার জন্য বাধ্যতামূলক। চ্যাপ্টার 1 এবং 3 এখান থেকে 9 মার্ক আপনার আসবেই। বিগত সালকে ফোকাস দিবেন বেশি, আর বিগত সাল স্কুল কলেজকে ফলো করতে হবে, আর চ্যাপ্টার 1-এর জন্য এনইউটাও ফলো করতে হবে। আর চ্যাপ্টার 10 এবং 11 বিগত সাল এবং অনুরূপ করবেন। এখানে আবার একটা কথা আছে, এটার সাথে ওইটার একটা সম্পর্ক আছে অ্যাপ্লাইড ম্যাথের। আর চ্যাপ্টার 6 সবার জন্য নয়, যারা সবচেয়ে বেশি ভালো করতে চান, মানে 100-এ 100 পেতে চান, অথবা সবগুলা প্রশ্ন কমন পেতে চান, তারা করবেন, বাকিরা বাদ দিয়ে দিবেন। আর একান্ত বেশি সমস্যা হলে আগে চ্যাপ্টার 1 এবং 3 করেন। আমি আবারও বলি, নাই মামার থেকে কানা মামা ভালো, সেই লজিক অনুযায়ী যারা
নতুন করে প্রিপারেশন নিতেছেন তারা এই দুইটা চ্যাপ্টার আগে শেষ করেন। এই দুইটা করতে পারলে 10 এবং 11 করেন, কারণ ওই যে অ্যাপ্লাইড ম্যাথের থেকে তুলনামূলক অর্ডিনারি সহজ, কিন্তু অর্ডিনারি সিলেবাস বড়। তাহলে আমি এখানে 25-এর মধ্যে আমি কি ধরলাম, 25-এর মধ্যে আমি ধরলাম 9 এবং 8। আর এইবার আসেন আমার আরেকটা প্রশ্ন দরকার, ফুরিয়ার এবং ল্যাপ্লাস। ফুরিয়ার এবং ল্যাপ্লাসের প্রবলেমটা আসলে কোন জায়গায় আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন। আমি ব্যক্তিগতভাবে যখন পড়ানো শুরু করছি, ক বিভাগ পার্ট বাই পার্ট পড়াইছি, পরীক্ষা নিছি, বারবার নিছি, সময় দিছি, কিন্তু ঘ বিভাগে আইসা কি হলো, কারো সময় নেই, আমারও সময় নেই, আমার স্টুডেন্টেরও সময় নেই। ঘ বিভাগটা এমনিতেই আমাদের অপরিচিত হয়ে গেছে, কারণ এটা 4th ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। তো এখানে আবার আরো একটা বিষয় আছে, আপনারা আমার সাথে হয়তো অনেকে একমত হবেন, এই অধ্যায় দুইটা অ্যাপ্লাইড ম্যাথের ফুরিয়ার আর ল্যাপ্লাস কিন্তু অনেকে জোড়াতালি দিয়া পড়ছিল ডিগ্রি লাইফে বা অনার্স লাইফে। সেই যে একটা তার বেসিক ঘাটতি, সেটা কিন্তু রয়েই গেছে। তো আমি আপনাকে বলবো, যারা একটু দুর্বল, যারা 25 মোটামুটি কাছাকাছি 25 তুলতে চান, তারা এই ফুরিয়ার অথবা ল্যাপ্লাস যেখানে একটাকে ভালো করে ফোকাস করেন। এখন আমাকে যদি প্রশ্ন করেন স্যার আমি কোনটা ফোকাস করব, আমি কি বলতে পারবো আপনি কোনটা ভালো বুঝেন, কোনটা আপনার কাছে ভালো লাগে, কোনটা আপনার সহজ মনে হয়, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপ্লাস থেকে 2টা প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় আসে না, কোনো কিছুই এখানে নিশ্চিত করে কিন্তু বলার কোনো সুযোগ নেই। এজন্য আপনি হয় ফুরিয়ার নয় ল্যাপ্লাস প্রিপারেশন নেন। এখন আরেকটা কথা আমি বলবো, আপনি যদি ফুরিয়ার প্রিপারেশন নেন, ল্যাপ্লাসটা অন্তত যেগুলো বিগত বছর আসছে এগুলো একটু প্র্যাকটিস করেন। আবার আপনি যদি ল্যাপ্লাসকে ফোকাস করেন, ফুরিয়ারে বিগত বছর যেগুলো ঘুরিয়ে আসছে আপনি সেগুলোকে একটু ফোকাস করেন। আর যদি বলেন না আমার পক্ষে সম্ভব না, তাহলে অন্তত একটাকে ভালো করে করেন। অবশ্যই এখানে বিগত সালকে ফলো করা হয়, বিগত সাল প্লাস এনইউ করেন, এখানেও বিগত সাল প্লাস এনইউ করেন। তাহলে আমি আপনাকে বলবো, হয় এই 8 আপনার, না হয় এই 8 আপনার, যেটা ভালো লাগে এটা করেন, দুইটার একটা। তাহলে আমি এই দুইটা থেকে একটা ধরছি। এখন এখানে যে আমি একটা কথা বলছিলাম, কেউ যদি মনে করেন আমি চ্যাপ্টার 10, 11 এগুলা করবো না, তাহলে কিন্তু তাকে অ্যাপ্লাইড ম্যাথের ফুরিয়ার এবং ল্যাপ্লাস দুইটাই করতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। আমি আমার কথা বলে ফেলেছি, তাহলে আমার কিন্তু 25 মার্ক হয়ে গেল। একটা বিষয় কিন্তু লক্ষ্য করে দেখবেন, আপনারা যত দুর্বল হন আর যারা 70-75 পেতে চান, আমি কিন্তু দিন শেষে প্রত্যেক বিভাগে আপনার জন্য 25-25 করে ঠিক করে দিয়েছি। অর্থাৎ আপনিও, আমি যে ফর্মুলা ক্রাইটেরিয়া আপনাকে বলে দিয়েছি, আজকে থেকে যদি আপনি মন উজাড় করে প্রিপারেশন নেন, আজকে থেকে যদি আপনি মন প্রাণ উজাড় করে প্রিপারেশন নেন, তাহলে আপনি যত দুর্বলে হন না কেন, যেমনই হন না কেন, আমার নির্দেশনা যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনিও হয়তো 100 মার্কের আনসার করে আসতে পারবেন। দেখেন, পূর্ণ 100 মার্কের আনসার করে আসা আর সম্পূর্ণ প্রশ্ন কমন পড়া কিন্তু এক কথা নয়। একটা বিভাগে আপনার 3টা প্রশ্ন কমন পড়লে আপনি 100% আনসার করে আসতে পারতেছেন। একটা বিভাগে আপনাকে 3টা করে প্রশ্ন টাচ করার দরকার, তার মধ্যে বাধ্যতামূলকটা তো বাধ্যতামূলক, এটা নিয়ে তো আর কোনো কিছু বলা যাবে না। এজন্য যারা দুর্বল আছে না, আসলে আপনি দুর্বল নয়, আপনার যোগ্যতা যাচাই করার সময় এখন আছে, আপনি ওইভাবে প্রিপারেশন নেন। কারণ আপনি ফুরিয়ারও করলেন, ল্যাপ্লাসও করলেন, দুইটাই আপনার কমন পড়ছে, আপনার পরীক্ষা একটাও সুন্দর করে লিখতে পারলেন, তাহলে দুইটা করে আপনার লাভ নাই। যে কোনো একটা করেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আমি এই সিদ্ধান্ত দিতে পারবো না। আমাকে যদি, যেমন আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছে এখন ঘ বিভাগের কোর্স করতে আসে, শুধু ঘ বিভাগ আমার কাছ থেকে চায়, আমি তাকে কিন্তু এই সবগুলো চ্যাপ্টারের ক্লাস দিয়ে দিব, আমি দিয়ে বলবো আপনি আপনার মতো প্রিপারেশন। আমাকে যদি বলেন স্যার এখান থেকে আমার বাছাই করে দেন, আমি বলবো আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আমি বাছাই করে দিতে পারবো না। তবে ল্যাপ্লাসের থেকে ফুরিয়ারে পড়া কম, ল্যাপ্লাসের থেকে ফুরিয়ারে পড়া কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি মূলত আলোচনা করেছি আমাদের এই যে সামনে আমাদের যে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা সহকারী শিক্ষক অর্থাৎ স্কুল পর্যায়ের স্টুডেন্টদের সিলেবাসের আলোকে একটা পূর্ণাঙ্গ আমি এরকম একটা ক্লাস নেওয়ার কথা অনেকদিন ধরে ভাবতেছি, আর অনেকেই আমাকে ইনবক্সে এই বিষয়টার জন্য উৎসাহ দিচ্ছেন। এই জন্য আমি আসলে এনার্জি পেয়েছি, কারণ এরকম একটি ক্লাস আয়োজন করা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কষ্টসাধ্য ব্যাপার আসলে। তো আমি অনেকদিন চেষ্টা করে আজকে ইনশাল্লাহ সফল হয়েছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। কারণ আপনাদের স্বার্থে, আপনাদের পাশে থাকতে পারলে, স্টুডেন্টদের পাশে থাকতে পারলে, তাদের বিন্দু পরিমাণ সহযোগিতা যদি আমার এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কাজে আসে, তাহলেই আমার এই অনলাইন প্ল্যাটফর্ম সার্থক হবে, অন্যথায় এগুলো থাকার কোনো দরকার নাই। তো স্টুডেন্টদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, এই জন্য আমার এই আয়োজন। আমি অলরেডি তাহলে আমি ক্লাস নিয়েছি হলো সহকারী শিক্ষক গণিত স্কুল পর্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন এবং পরামর্শ 4 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি সাজেশন আলোচনা এখানে শেষ করেছি। আর আপনাদের কোনো মতামত পরামর্শ থাকলে কমেন্ট করে যান, আমি আরও 1 মিনিট লাইভে থাকবো আপনাদের প্রশ্নগুলো দেখার জন্য।
লাইভে থাকবো, এরপরে আমি লাইভ থেকে বিদায় নিব। আর আপনারা যদি মনে করেন এমন একটা ক্লাস আমাদের কলেজ পর্যায়ের জন্য এমন একটা ক্লাস আয়োজন করা দরকার, তাহলে অবশ্যই আপনারা যদি 1-150 লোক আমাকে কমেন্টস করেন, তাহলে অবশ্যই আমি কলেজ পর্যায়ের জন্য এরকম একটা লাইভ নেওয়ার চেষ্টা করবো, যদি আপনাদের আগ্রহ থাকে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার আজকের এই লাইভ সাজেশন পরামর্শের জন্য। আমার সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে আপনাকে অনেক ধন্যবাদ এই পূর্ণাঙ্গ সময় আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি আবারও বলতেছি, যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তারা মনোযোগ দিয়ে পূর্ণাঙ্গ লাইভ দেখবেন। ওই যে অন্য একটা কাজ করতেছেন তার সাথে লাইভটা কানে দিয়ে রাখলেন, কোনো লাভ নাই। আপনাকে মনোযোগের সহিত দেখতে হবে। আচ্ছা, একজনে বলছে নীলপদ্ম স্যার 1 ও 3 অধ্যায় বুঝতে পারলাম না, বইয়ের সাথে মিল পাইলাম না। আচ্ছা, তুমি কোন বই ফলো করো সেটা তো আমি জানি না। 1 নাম্বার চ্যাপ্টারটার নাম হলো আমার বইয়ে, আমি অন স্ক্রিনে কোনো বই আনতে চাচ্ছি না, কারণ অনেকে মনে করবে আমার এই বইটাই বাইবেল বা কিতাব। আসলে তা নয়, যে কোনো বই তুমি ফলো করতে পারো। এই আমার এখানে 1 নাম্বার চ্যাপ্টার হলো সাধারণ আকারের অন্তরক সমীকরণ। এটা যেমন এখানে আলোচনা আছে অন্তরক সমীকরণ, রৈখিক অরৈখিক অন্তরক সমীকরণ, এই বিষয়গুলা। এখানে বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান নির্ণয়, এটা হলো আমার প্রথম অধ্যায়। আর আমার 3 নাম্বার অধ্যায় হলো প্রথম ক্রম ও প্রথম মাত্রা অন্তরক সমীকরণ, আমার মেইন বইয়ের। আমি মেইন বই নিয়ে কথা বলি, আমি কিন্তু কোনো গাইড রিলেটেড চ্যাপ্টার বলতেছি না, সাবধান। কিন্তু গাইড রিলেটেডের সাথে মিলেলে কিন্তু আমার এটার সাথে মিলবে না। হ্যাঁ, আমার এটা ঠিক আছে। চ্যাপ্টার 1-3 প্রথম চ্যাপ্টার হলো সাধারণ অন্তরক সমীকরণ অধ্যায়ের নাম। আর আমার 3 নম্বর চ্যাপ্টার হলো প্রথম ক্রম প্রথম মাত্রা অন্তরক সমীকরণ এ থেকে জি পর্যন্ত, 7টা পার্ট সম্ভবত। যাই হোক, আমি বলে ফেলেছি। আর কারো কোনো মতামত থাকলে আমি একটু পড়ে নিচ্ছি। কলেজের জন্য লাইভ সাজেশন দিয়েন স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ, কলেজটা চাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মহেন্দ্র হায়লদার শিকদার বলেন একটু চ্যাপ্টার 1-3 এর নামটা বলেন। হ্যাঁ, বলে ফেলছি। আশিক পাটোয়ারি অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ। না স্যার, সম্পূর্ণ ক্লাস দেখলাম, গুড, থ্যাংক ইউ। যারা আজকে পূর্ণাঙ্গ লাইভ ক্লাসটি আমার সাথে ছিল, একেবারে পূর্ণাঙ্গ লাইভ ক্লাসটি, তাদের জন্য অন্তঃস্থল থাকবে অনেক অনেক দোয়া, ভালোবাসা, এবং তাদের ভবিষ্যতের জন্য আমি শুভকামনা করি। এবং যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে, অবশ্যই পূর্ণাঙ্গ ক্লাসটি মনোযোগের সহিত দেখবে। টেনে টুনে ক্লাস করলে ওই উপকারও টেনে টুনে হবে, পরীক্ষাও টেনে টুনে হবে, রেজাল্টও টেনে টুনে হবে, ফার্স্টও টেনে টুনে হবে, সব টেনে টুনে যাবে, খুব একটা কাজে আসবে না। আচ্ছা, যারা কলেজ পর্যায়ের জন্য এরকম পূর্ণাঙ্গ সাজেশন চান, আপনারা আপনাদের কমেন্টগুলো করে যান, আমি দেখব কেমন কমেন্ট আসছে, তার উপরে সিদ্ধান্ত নিব। তবে আজকে আর লাইভ হবে না এই সাজেশনের উপরে, কালকে হবে না। আমাকে লাইভ আয়োজন করতে হলে একটু সময় নিতে হবে, এবং ওই সময় নিয়েই আমি নতুন করে লাইভে আসব। তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমরাই আমাদের হাতে তৈরি করব আগামী দিনের গণিত বিষয়ের মানুষ গড়ার কারিগর। সবাইকে অনেক ধন্যবাদ। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।